ঘটনাটি শুরু হয় আজ থেকে অনেক বছর আগে। সাল 2013, আমি তখন ক্লাস 7-এর ছাত্র। তখন মাহে রমজান মাস চলছিল। আমাদের 3-4 জনের একটা গ্রুপ ছিল। আমরা একসাথে তারাবি পড়তে যেতাম, আর তারাবি শেষে হাঁটতাম আর আড্ডা দিতাম। কোনোদিন বাসায় যেতে 10টা কিংবা 11টাও বেজে যেত। এইখানে কিছু জিনিস আগে জানিয়ে রাখা ভালো। তা হলো, গ্রুপের মধ্যে একজন সিগারেট খাবার অভ্যাস ছিল, আর ঘটনা তাকে নিয়েই। এইভাবে দিন যেতে লাগলো। তারপর আসলো সবে কদরের রাত। আমাদের মধ্যে একজনের নাম ছিল রিফাত। তার দায়িত্ব ছিল খোঁজ খবর নেওয়া যে কোন মসজিদে মিলাদের পর ভালো খাবার দেবে। এভাবে আমরা প্রতি বছর 4-5টা মসজিদে হিসাব মিলিয়ে মিলাদ শেষে হাজির হয়ে যেতাম। তো সেবার তাই করলাম। মসজিদ থেকে খাবার নিতে নিতে প্রায় 11:30 বেজে যায়। তারপর 12টায় আমরা কবর জিয়ারতে যাব। কবর জিয়ারত শেষে সবাই ক্লান্ত হয়ে বাসায় চলে যাই। কিন্তু আমার বন্ধু ফারুক আমাকে বলে আমরা থেকে যাই, কারণ ও বাসায় যাওয়ার আগে একটা সিগারেট খেতে চায়। এখন এই সময় পুরো এলাকায় মানুষ ভর্তি। তখন আমরা ঠিক করি যে নদীর ধারে একটা শ্মশান আছে, ওখানে একটা দোকান আছে যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, আর রাতে ওই জায়গাটায় খুব একটা মানুষ যায় না, তাও আবার রাত 1টায়। তো যেই কথা সেই কাজ, আমরা হাঁটা শুরু করলাম ঘাটের দিকে। জানি রাখা ভালো যে শ্মশানটা একদম নদীর কাছে লেগে আছে। সেদিন আমরা যেয়ে দেখি সেই দোকানটা বন্ধ। তা দেখে আমার বন্ধু তার মানি ব্যাগ হাতড়াতে থাকে। অবশেষে দেখে তার ব্যাগে একটা সিগারেট রয়েছে। সেই সময় নদীর পানি খুব একটা বেশি ছিল না, তাই আমরা সিঁড়ি বেয়ে নিচে নামি। আমরা দুজনেই পানিতে পা ডুবিয়ে বসি, আর আমার বন্ধু স্মোক করতে থাকে। এমন সময় হুট করে একটা নৌকা আমাদের সামনে দিয়ে গেল আর বলল, মামা চলেন নদীটা একবার ঘুরিয়ে নিয়ে আসি, দুজনের মন যা চায় দিয়েন। আমরা দুজনই কিছু না ভেবে হ্যাঁ বলে দিই এবং নৌকায় উঠে পড়ি। মাঝির ব্যাপারে বলতে গেলে অন্ধকারে তেমন বোঝা যায়নি, কিন্তু বৃদ্ধ এবং অনেক পাতলা এইটুকু বলা যায়। নৌকার মাঝে চাটাই দিয়ে ঘেরা ছিল। আমরা সেখানে গিয়ে বসি, বুঝতে পারি নৌকা চলা শুরু হয়ে গেছে। বলতে রাখা ভালো যে সেই সময় নদীর পানি খুব একটা বেশি ছিল না। এপার থেকে আরেক পার খুব সুন্দরভাবে দেখা যেত, আর কুয়াশার কোনো সম্ভাবনা ছিল না। আমরা বৈঠার আওয়াজ পেতে লাগলাম। তারপরেই শুরু হলো ঘটনা। হঠাৎ করে নৌকাটা কেঁপে উঠলো, আর পানিতে বড় একটা কিছু পড়ার শব্দ পেলাম। ভাবলাম যে মাঝি বোধহয় পড়ে গেছে, কারণ আমরা 3 জন ছাড়া নৌকায় আর কেউ ছিল না। নৌকা তখন হালকা দুলছে। মাঝি বলল, মামা ভয় পেন না, মেছো মাছ মারছে। আমরা দুজনে অবাক হই, আমরা ছাড়া তো নৌকায় কেউ নেই, মেছো কখন আসলো নৌকায়? তারপর আমরা চাটাই থেকে মাথা বের করে দেখি নদীর এক পাশে মাঝি, অন্য পাশে বসে জাল ফেলছে, আর আওয়াজটাও জাল ফেলার ছিল। আর সব থেকে অবাক করা বিষয় হলো, আমরা চারিদিকে তাকিয়ে দেখি এত ঘন কুয়াশা যে চারিদিকে কিছুই দেখা যায় না। আর এমন মনে হতে লাগলো যে আমরা নদীতে না, কোনো সমুদ্রের মাঝামাঝি আছি। আমাদের খুব ভয় করতে লাগলো। এমন সময় মাঝি বলে উঠল, মামা এত রাতে যে বাইরে ঘুরছেন, বাড়িতে বলে এসেছেন তো যে বাড়ি যেতে অনেক দেরি হবে? আমরা বললাম, না বলা হয়নি। চাচা এক কাজ করেন, আমাদের নামিয়ে দেন, সেহরির সময় হয়ে আসছে। এই কথা বলার সাথে সাথেই আমরা একটা শব্দ শুনতে পাই। মনে হলো এমন যে চারপাশে সব পানি ফুটছে। কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না। এরপরেই শুনতে পাই কিছু খাওয়ার শব্দ এবং কিছু ছটফট করার শব্দ। আমরা চারপাশ দেখার চেষ্টা করলাম। তখনই মেছো আমাদের বলল, মামা এইভাবে কি দেখছেন? মাছ খাচ্ছি, খাবেন আপনারা? আমাদের আর বুঝতে বাকি থাকলো না যে এখানে কিছু ঝামেলা আছে। আমরা সাঁতার জানতাম, তাই আমি নৌকায় দাঁড়ালাম আর বললাম, ফারুক লাফা, আমরা সাঁতরে ওই পার চলে যাব। এই বলে আমি লাফালাম, কিন্তু ফারুকের লাফানোর শব্দ আমি পেলাম না। আমি 7-5 না ভেবে সাঁতরাতে শুরু করলাম। আমি যতই সাঁতরাই মনে হচ্ছিল আমি এক জায়গাতেই আছি। তারপর আবার শুনতে পাই বৈঠা চালানোর শব্দ। ঘন কুয়াশায় একটা নৌকা আমার সামনে আসে। নৌকা থেকে সেই মাঝির কথা, মামা আপনাদের পারে শুধু আমিই নিয়ে যেতে পারবো, উঠেন নৌকায়। এই বলে কেউ একজন আমাকে টেনে নৌকায় উঠায়। উঠে দেখি ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি যে কটা সূরা জানতাম পড়া শুরু করলাম। নৌকা আবার চলতে শুরু করলো। মনে হচ্ছিল আমরা আগাচ্ছি, কিন্তু নৌকা সেই এক জায়গাতেই আটকে আছে। মেছুকেও দেখছি না নৌকায়। একটু পর নৌকাটা কিছু ধাক্কা খায়। ঠিক সেই মুহূর্তে চোখের পলকে দেখি কুয়াশা সরে গেছে, আর যেই সিঁড়ি থেকে নৌকাতে উঠেছিলাম সেই সিঁড়িতে নৌকা বাঁধা আছে। নৌকাতে না আছে মাঝি, না আছে মেছো, শুধু আমি আর আমার বন্ধু ফারুক। আমি অনেক চেষ্টা করলাম আমার বন্ধুকে জাগানোর, ফারুক ফারুক, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমি ফারুককে ঘাড়ে তুলে দৌড় শুরু করলাম। তখন অদৃশ্য শুনতে পেলাম, তুই ঝাঁপ দিলি বলে বেঁচে গেলি, কিন্তু তোর বন্ধু না। এই কথা শুনে আমি ভয় পেলাম। ভাবলাম ফারুক মনে হয় বেঁচে নেই। তাকে ঘাড়ে করে নিয়ে দৌড় দিলাম। হসপিটালের ইমার্জেন্সি ইউনিটে কোনোভাবে পৌঁছাই। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার আগে একটা জিনিসই আমার মনে ছিল, তা হলো ঘড়ি। তখন বেজেছিল 1:05। অসম্ভব ছিল সেই ব্যাপারটা। পরে যখন সকালে আমার জ্ঞান ফিরে আসে, আমি নিজেকে আবিষ্কার করি আমার রুমে। আমি উঠেই জিজ্ঞাসা করি, ফারুক কই? জানতে পারি যে ফারুক অসুস্থ আছে। কিন্তু আমি জানতে চাইলাম কিন্তু কি? আমার আম্মা বলল ওর ডান হাত আর নেই। আমি তখনই দৌড় দিলাম ফারুকের বাসায়। গিয়ে দেখলাম ওর ডান হাতে 3 আঙ্গুলওয়ালা কিছু ছাপ বসে আছে। ওর ডান হাত শরীর কোনোভাবেই নাড়াচাড়া করতে পারছে না। 2015 সাল পর্যন্ত সে একইভাবে ছিল। তারপর হঠাৎ সে সুস্থ হতে থাকে। আমরা ভাবি যাক সব ঠিক হয়ে গেছে, কিন্তু ঘটনা এখান থেকে শুরু।
শুরু, যা ফারুকের জীবন বদলে দেয়। সাল 2016, আমরা ক্লাস 10-এর ছাত্র। ফারুক তখন পুরোপুরি সুস্থ, তবে তার ডান হাতের সেই দাগটা এখনো আছে। একদিন আমরা স্কুল থেকে বাসায় যাচ্ছি, রাস্তায় এক পাগল আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার সাথে ফারুকও ছিল। আমরা তখন পাত্তা দেইনি। পাগল এক পর্যায়ে আমাদের উদ্দেশ্য করে চিৎকার করে বলে, ফারুক, ঘাটে যা। আমরা দুজনেই থমকে গেলাম। 2 বছর পর আবার সেই ঘাটের কথা, পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। এক পর্যায়ে আমরা কথাটি ভুলে যাই। আমরা এসএসসি পরীক্ষা শেষ করে কলেজে ভর্তি হই। রাজশাহীর একটা কলেজে আমরা ভর্তি হই। আমার ভাগ্যচক্রে যে মেসে আমরা সিট নেই, সেখানে আমি আর ফারুক এক রুমে থাকতাম। খুব সুন্দরভাবে আমাদের দিন কাটতে লাগলো। সময়টা 2017 সালের দিকে। ফারুকের একটা মেয়ের সাথে প্রেম হয়। ফারুক আমার সাথে সব শেয়ার করত, কিন্তু বিষয়টা হলো ফারুক মেয়েটাকে কোনোদিন দেখেনি। মেয়েটির বাড়ি নাকি ঢাকায় ছিল। অবশেষে একদিন মেয়েটি ফারুকের সাথে দেখা করার জন্য রাজশাহী আসতে রাজি হয়। ফারুক অনেক খুশি হয় সেদিন। তো কথা মতো ফারুক দুপুরে বেরিয়ে যায়। আর প্ল্যান ছিল যে মেয়েটিকে ফারুক সন্ধ্যা 7টার বাসে উঠিয়ে দিয়ে ফিরে আসবে মেসে। আমি ফারুকের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত 9টা বেজে গেল, কিন্তু ফারুকের কোনো খবর নেই। আমি বারবার কল দিলাম, কিন্তু সে রিসিভ করছে না। আমার অনেক চিন্তা হতে লাগলো। কোনো উপায় না পেয়ে আমি মেসের মালিককে বললাম। তিনি আমাকে বললেন, তুমি থামো, আমি আসছি, তারপর দেখি কি করা যায়। আমি এটাও জানতাম না যে সে কোথায় আছে। আমি সেই বাস কাউন্টারে গেলাম যেখানে টিকিট কাটার কথা, কিন্তু তারা জানায় সন্ধ্যা 7টায় ফারুক নামের কেউ টিকিট কাটেনি। রাত 2টায় মেস মালিক জানান যে ফারুককে পাওয়া গেছে, সে হাসপাতালে আছে। আমি দৌড়ে গেলাম, দেখলাম সে অজ্ঞান। তার ডান পায়ে বড় একটা ব্যান্ডেজ। জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর। ডাক্তার বলল, কোনো হিংস্র পশু আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছে। আর সাথের মেয়েটা? কোন মেয়ে? আপনার বন্ধু শহর থেকে অনেক দূরে এক পরিত্যক্ত এলাকায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে ওর সাথে কি হলো। সেদিন রাতে ওর জ্ঞান ফিরে না। পরের দিন জ্ঞান ফিরলে প্রথম যে কথাটা ও বলে তা হলো, ওরা আমাকে পুড়াতে চায়। আমি বারবার জানতে চাইলাম যে মেয়েটা কই, কিন্তু ফারুক একটাই কথা বলে, ওরা আমাকে পুড়াতে চায়। ফারুক যখন একটু সুস্থ হয়, তখন আমি জানতে চাই যে সেদিন কি হয়েছিল। সে বলতে আরম্ভ করলো, মেয়েটির নাম নাদিয়া। আমি তাকে বাসে পিক করতে যাই। ও দুপুর 3:30-এ আসে। প্রথমে আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমরা পার্কে যাই। শুরু থেকেই নাদিয়া একটু অন্যরকম ব্যবহার করছিল। এক পর্যায়ে নাদিয়া আমাকে বলে, চলো ঘুরে আসি। ও কোনো কথা না বলে একটা অটোতে বসে, আমিও বসে পড়ি। সাথে সাথেই অটোওয়ালা মামা আমাদের কিছু জিজ্ঞেস না করেই গাড়ি চালানো শুরু করে। আমি অবাক হই। তখন নাদিয়া বলল, সমস্যা নেই। এরপর নাদিয়া বলে, আমার আর তোমার মধ্যে একটা মিল আছে। আমি জানতে চাই কি। সে উত্তর দেয়, আমারও হাতে তোমার মতো 3টি আঙুল আছে। এরপর আমার কিছু মনে নেই। কয়েক মাসের মধ্যে আস্তে আস্তে ফারুক আবারও তার ডান শরীর হারাতে শুরু করে। অনেক ডাক্তার, ওঝা, হুজুর দেখানো হয়, কিন্তু ফারুক এইবার আর সুস্থ হয় না। এক পর্যায়ে এমন হয় যে লাঠি ছাড়া ফারুক হাঁটাচলা করতে পারতো না। একদিন আমি আর ফারুক ঘুরতে বের হই। এক জায়গায় দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। হঠাৎ, সমাধান যেখানেই পাবি সেখান থেকেই সমস্যা শুরু। আমি কে বলে ঘুরে দেখি কেউ নেই। অনেকটা দূরে চোখ গেল আমার, এবং আটকে গেল আমার দৃষ্টি। সেই পাগল যাকে আমরা স্কুলে দেখেছিলাম। আমাদের আর বুঝতে বাকি থাকলো না যে সে পাগল আমাদের কি বুঝাতে চাইল। আর এদিকে ফারুকের সমস্যা বাড়তেই লাগলো। সে প্রায় রাতে একটা ছায়া দেখতে পেত, তার সাথে সাথে থাকতো। ছায়াটা বারবার তাকে বলতো, চলো আমার সাথে। এভাবেই দিন যেতে লাগলো। আমরা ভেবে রাখলাম যে ছুটিতে বাড়ি যাব, এবং বাড়ি গেলে সেই শ্মশানে যাব। ফারুকের সাথে নিয়ে আমি সেখানে নিজেই খোঁজ নিতে গেলাম। জানতে পারলাম যে সেই দোকানই সেই শ্মশানের পাশে সবচেয়ে পুরাতন। ধর্মে তিনি হিন্দু ছিলেন। আমি তাকে বললাম, মুরব্বী, এই জায়গাটা সম্পর্কে কতটুকু জানেন? এই কথা বলার সাথে সাথেই তিনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, কয়জন ছিল তোমরা? আমি বললাম, 2 জনই বেঁচে আছো? মানে আপনি জানেন তাহলে সব? আমাকে মাফ করে দিও বাবা, জানি না আর কতদিন। আমি অবাক হয়ে বললাম, আমাকে খুলে বলেন। তিনি বলতে আরম্ভ করলেন, বাবা, যুদ্ধের পরের কথা। এই জায়গায় কেউ থাকতো না। নদীর কাছে হওয়ার কারণে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে শ্মশান বানাতে চাইল। তারপর জায়গাটি শ্মশান হয়ে যায়, কিন্তু কোনো হিন্দু মারা যাবার খবর পাওয়া যায় না। অনেক মাস পর একজন মারা যাবার খবর পাওয়া যায়, কিন্তু তার চিতা জ্বালানোর সময় মাঝপথে হঠাৎ আগুন নিভে যায়। হাজার চেষ্টার পরেও আগুন জ্বলে না। এরপর আধপোড়া লাশ অন্য এক জায়গায় পোড়াতে হয়। এইভাবে যখনই কোনো লাশ এখানে আনা হয়, একই ঘটনা ঘটে। সবাই খুব চিন্তায় পড়ে যায়। একটা বৈঠক বসে, আর সিদ্ধান্ত নেওয়া হলো কোনো পুরোহিতকে ডাকা। এখানে আমার ভুলটা কি জানো বাবা? যে পুরোহিতকে ডাকা হয় সে কালো জাদু করতো, তা শুধু আমিই জানতাম। কিছু টাকার জন্য তার সাথে হাত মিলাই। পুরোহিত আমাদের যা করতে বলে তা শুনে আমরা সবাই অবাক। তিনি সামনের একটা দিন উদ্দেশ্য করে বলেন, সেদিন অমাবস্যার রাত হবে। সেই রাতে একটা বাচ্চার বয়স হবে 7 বছরের বেশি না, তাকে এই শ্মশানে জীবন্ত জ্বালাতে হবে। তিনি আরো বলেন যে এই বাচ্চার পরিবার 3 সদস্যের বেশি হওয়া যাবে না। যখন তোমরা বাচ্চাকে জ্বালাবা,
তখন যেন পরিবার এই নদী থাকে। আর মনে রাখবা, যদি এই কাজে কোনো ভুল করো তাহলে সবাইকে মরতে হবে। সবাই চিন্তায় পড়ে গেল, কারণ শ্মশান প্রতিষ্ঠার জন্য একটা বাচ্চার প্রাণ লাগবে, তা না হলে এই এলাকায় কোনো শ্মশান থাকবে না। আমি টাকার লোভে সবাইকে রাজি করতে লাগলাম, কারণ পুরোহিতের সাথে আমার কথা হয়েছিল যে আমাকে বাচ্চার পরিবারের সবাইকেও মারতে হবে, তাহলে আমি 50,000 টাকা পাবো। আর পুরোহিত মৃতদের শরীর থেকে প্রয়োজনীয় অঙ্গগুলো নেবে। সাল 1973, তাহলে বুঝতেই পারছিস বাবা। তো সবাইকে রাজি করানো হয়ে গেছে, আমরা গোপনে খোঁজা শুরু করলাম। অবশেষে একটা মেছো পরিবারকে পেলাম, 3 সদস্য। একটা বাচ্চার বয়স 6 বছর, মা নেই, বাবা মেছো আর দাদা মাঝি। আমি আমার দলের লোকদের বলি আমি বাচ্চাকে তার পরিবার থেকে আলাদা করার কাজ করছি, আর তোমরা বাকি কাজ করিও। অমাবস্যার রাত এসে গেল। আমি বাচ্চার বাবাকে বললাম, দাদা আজ রাতে আমার মাছ লাগবে, তো আপনি দয়া করে একটু ব্যবস্থা করে দেন। অগ্রিম 500 টাকা দিলাম, তাই আর না করতে পারলো না। সাথে এটাও বললাম যে কাজ শেষ হলে আমি আপনাকে অনেক টাকা দেবো। তারা গরিব মানুষ, তাই রাজি হয়ে গেল। তারা 3 জন নৌকা নিয়ে যাওয়া শুরু করলো। ঘাটে তারা প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় আমি বললাম, দাদা শোনেন, আপনারা আগান, আমি আপনার বাচ্চাকে সাথে রাখলাম, কিছু খাবার কিনে দেই ওকে, আর আপাতত এই মুড়ি নিয়ে যান। তারা কিছু না ভেবে রাজি হয়ে গেল। মুড়িতে বিষ মেশানো ছিল, যা আমি নিজে মিশিয়েছিলাম, তা আমার দলের বাকিরা জানতো না। আমি বাচ্চাকে দিয়ে ঘাটে চলে আসি, আর তার বাবা আর তার দাদা তখন নদীর মাঝে। বাচ্চাটিকে বেঁধে চিতায় উঠানো হয়। অন্যদিকে তার বাবা আর দাদা বিষ মেশানো মুড়ি খেয়ে ফেলেছে। এদিকে আমরা বাচ্চাকে পুড়িয়ে ফেললাম। পরের দিন সকালে সবাই দেখলো নদীতে 2 মৃত ব্যক্তি। তাদের চোখ, দাঁত, বুকের হাড়, হাত পা কিছুই ছিল না। সবাই অবাক হয়, কি হলো এটা? কিন্তু শুধু আমিই জানতাম যে তাদের অঙ্গগুলো কে নিয়েছে। ধীরে ধীরে সবাই ভুলে গেল, আর এদিকে আমি টাকার জন্য অপেক্ষা করছি। কয়েকদিন পর আমি টাকা পাই। আমি মহা খুশি, এত টাকা আমি কোনোদিন দেখিনি। তারপর আমি আমার কর্মের ফল পেতে শুরু করি। টাকাগুলো আমি বিছানার নিচে রাখতাম। প্রতিদিন আমি যখনই শুতাম আমি চিতা পোড়ার শব্দ পেতাম, আর মনে হতো বিছানার নিচে আগুন জ্বলছে। মাঝে মাঝে আমি তাপ অনুভব করতাম, কিন্তু দেখতাম নিচে টাকা ছাড়া কিছু নেই। এরপর রহস্যজনকভাবে আমার বাবা, মা, ছেলে, মেয়ে সবাই একে একে মারা যেতে লাগলো। তাদের মৃতদেহ দেখলে মনে হতো কেউ তাদের আধ পোড়া করে রেখেছে, এবং তাদের প্রত্যেকের শরীরের একটি অঙ্গ ছিল না। সেই বাচ্চার পরিবারের পর আমার পরিবারকেই সেই শ্মশানে জ্বালানো হয়। তারপর শ্মশান আর ঝামেলা হয় না, কিন্তু কিছু টাকার জন্য আমি আমার পুরো পরিবারকে হারিয়ে ফেলি। একদিন আমি স্বপ্নে দেখে এক বৃদ্ধ আমাকে বলছে, তুই যা করেছিস তার ফল তো পেয়ে গেলি। কি দোষ ছিল আমাদের? বাচ্চাটার দোষ। তুই আজ থেকে যতদিন বাঁচবি এই শ্মশানের সেবা করবি। তারপর থেকে বাবা আমি এই শ্মশানের পাশেই আছি। আমার ভুলের জন্য বাবা আমি আজও আফসোস করি, আর সেই ঘটনার পর থেকেই এরকম ঘটনা ঘটতেই থাকে। আর যার কথাই এখানে এসেছিস, ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। সে হলো পুরোহিত রূপী কালো জাদুকরি। বাবা তোর বন্ধু একা না, আমাদের সেই একটা ভুলের জন্য আরো অনেকের অঙ্গহানি হয়েছে। আমি আর কথা না বাড়িয়ে উঠে গেলাম। ফারুককে সব বললাম। ফারুক আবারও সুস্থ হতে থাকলো। 2018 সালে ফারুক একদিন স্বপ্নে দেখে যে কেউ তাকে এক মসজিদের নাম বলছে। পরে আমরা খোঁজ নিয়ে দেখি মসজিদটি খুলনায়। ফারুক তখন লাঠি ছাড়া হাঁটতে পারে না। এক ছুটি দেখে আমরা যাই সেখানে। হুজুরকে সালাম দিতে হুজুর বলে, এতদিন পর আসলা তোমরা, তোমার বন্ধুর হাতের দাগ কখনো যাবে না। তোমরা কোনো এক এতিমখানায় বাচ্চাদের একবেলা খাওয়ার ব্যবস্থা করো। আশা করি আল্লাহর রহমতে ফারুক ঠিক হয়ে যাবে। এখন যাও তোমরা। আমরা তাই করি। আপাতত ফারুক সুস্থ আছে, কিন্তু তার হাতের দাগ এখনো সেরকমই আছে। আল্লাহর রহমতে আমরা এখন ঠিক আছি। আমাদের সাথে আর কোনো অলৌকিক ঘটনা ঘটে না। এই ছিল আমাদের জীবনের এক মর্মান্তিক ঘটনা। হ্যালো লিসেনার্স, কেমন আছেন আপনারা সবাই? রাসেল ভাই তো ভালোর দলে, সো রাসেল ভাই ভালো থাকবে এটাই স্বাভাবিক। আমি সোহাগ চক্রবর্তী যশোর থেকে আপনাদের জন্য আজও নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, ঘটনাটি আমার নিজের দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। দাদু বলতে আমার মায়ের বাবা। বলে রাখা ভালো, আমার দাদুর বাড়ি হচ্ছে যশোর খাজুরার আজমতপুর নামক একটি গ্রামে। আমার দাদু পেশায় একজন গ্রাম্য চিকিৎসক, পল্লী চিকিৎসক ছিলেন। ঘটনাটি 1985 সালের কোনো একদিনের ঘটনা। আমার দাদু যেহেতু পল্লী চিকিৎসক ছিলেন, তিনি বিভিন্ন সময়ে রাতে হোক দিনে হোক যে কোনো সময় মানুষ তাকে বিভিন্ন সময় ডেকে নিয়ে যেত রোগী দেখার জন্য। আর দাদুর যেখানে বাসা, যে গ্রামে,
ওখানে দাদুই একমাত্র তখনকার সময়ে পল্লী চিকিৎসক ছিলেন। তো যে কোনো প্রয়োজনে দাদুকে যখন তখন যে কোনো জায়গায় যাওয়া লাগতো। তো একদিন রাতে 2টার পর, 2:10-20 হবে এমন সময়ে দুইজন লোক দাদুকে এসে খুব বেশি ডাকাডাকি শুরু করে বাড়িতে। আমার দাদুর নাম হচ্ছে বলরাম রায়। সবাই ওখানকার সবাই তখন ডাক্তার বলরাম রায় বলে চিনত। তো সবাই বাইরে এসে, পাশের একটা গ্রাম থেকে বাইরে এসে দাদুকে নাম ধরে বারবার ডাকে। তো এক পর্যায়ে দাদু উঠে যে তাদের কাছে জানতে চায় আসলে কি ব্যাপার। তখন তারা খুব কাকুতি মিনতি করে দাদুকে ধরে যে আসলে তাদের মেয়ের বাচ্চা হবে, প্রেগনেন্ট, তো খুব বেশি কষ্ট পাচ্ছে, দাদুকে ইমার্জেন্সি ভাবে যাওয়াই লাগবে সেখানে। তো দাদু প্রথমত ডেলিভারি কেস, দাদু প্রথমত বলে যে আসলে গ্রামের যে মহিলা বা ধাত্রী থাকে যারা আর কি ছেলে মেয়ে হলে সেগুলো ম্যানেজ করে মেনটেন করে, তখন তো হাসপাতাল অনেক দূরে, তো তারাই দেখতো এগুলো তাদের কাছে যাওয়ার জন্য। কিন্তু তারা বলে যে হ্যাঁ, তারা সবকিছু করেছে, ওখানে অনেক মহিলারা আছে গ্রামের, কিন্তু কিছু সমস্যা হচ্ছে ওই বাচ্চা হওয়ার, বাচ্চার কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে যেটা তারা বুঝতে পারছে না। এই জন্য দাদুকে অবশ্যই সেখানে যেতে হবে। তো গ্রামের রাস্তা রাসেল ভাই, সাইকেলে যেতে গেলে বেশ কিছুটা সময় তো লাগবেই। তারাও দুইজন একটা সাইকেলে করে সেখানে আসছিল। তো তারা 3জন সাইকেলে সেখানে যাওয়া শুরু করলো। দাদুর ব্যাগ, জিনিসপত্র যা যা লাগে সাথে সব নিয়ে সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর সেখানে যে পৌঁছালো, দাদু যে দেখে আসলে বাচ্চাটার যে অবস্থা সেটা একটু মানে আনকমন টাইপের। কেমন, বাচ্চার পায়ের জায়গা, হাতের জায়গাগুলো একটু বেশি অস্বাভাবিক, এবং বাচ্চাকে যখন বাইরে বের করা হলো অনেক চেষ্টার পরে, তখন দেখা গেল বাচ্চার মুখের যে অবয়ব সেটা অনেকটা বাদুড়ের মতো, এবং মুখে অসংখ্য লম্বা লম্বা চুলের মতো। মুখে আমরা তো জানি মানুষের চুল হয় মাথায়, কিন্তু সেটি ছিল বাচ্চার মুখে। আর বাচ্চা জন্মানোর পর তো রাসেল ভাই মাথায় চুল থাকে না সাধারণত, কিন্তু এই বাচ্চার মুখে অসংখ্য চুল এবং দেখতে একদম অবিকল বাদরের মতো। আর রাসেল ভাই বাচ্চাটা প্রসব হওয়ার মিনিট 5 পরই মারা যায়। তো এই ব্যাপারটি যদি গ্রামের মধ্যে জানাজানি হয় রাসেল ভাই, গ্রামের লোকেদের তখন একটা ধারণা ছিল যে তাদের একটা মান সম্মানের অনেক বেশি ব্যাপার হয়ে যাবে, তাদের পরিবারের একটি মান সম্মানের ব্যাপার হয়ে যাবে। তখন তারা চাচ্ছিল যে ওই রাত্রেই বাচ্চাটিকে আমাদের হিন্দুদের মধ্যে সমাধিস্থ করে, যেমন মাটিতে মাটি চাপা দিয়ে, ওইভাবে সমাধিস্থ করার জন্য। এই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে, হিন্দুদের মধ্যে সমাধিস্থ করতে গেলেও কি একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা কমপ্লিট করেই কিন্তু সমাধিস্থ করা হয়। কিন্তু অত বেশি সময় ওই রাতের মধ্যে না থাকায় তারা চাচ্ছিল ওই রাতের মধ্যেই বাচ্চাকে কোনো একটা জায়গায় মাটি চাপা দিবে। তাই তারা কোনো রকম প্রসিডিউর মেনটেন না করেই বাচ্চাকে মাটি চাপা দিতে চাচ্ছিল। তখন দাদু তাদের বাধা দিয়ে বলে যে যেহেতু সে পুরোহিত, সে ওই প্রসিডিউর গুলো সঠিকভাবে পালন করতে চায়। কিন্তু তারা দাদুকে প্রসিডিউর গুলো ভালোভাবে পূরণ করতে বাধা দেয়। তারা বলে যে এটা করতে গেলে দিন হয়ে যেতে পারে, তারা চাচ্ছে না এই বাচ্চা বা বাচ্চা সম্পর্কে তথ্যগুলো বাইরের পাড়ার মানুষের কাছে যাক আর কি। তো যেই ভাবে সেই কাজ। আর যে বাড়িতে বাচ্চাটি হয়েছিল সেটি ছিল নদীর খুব কাছাকাছি, নদী থেকে 50 বা 100 হাত দূরে বাড়ি আর কি, নদীর পাড় সংলগ্ন। তো তারা কি করে, তারা নদীর পাড়েই একটি কবরের মতো খড়ি আর কি, ওখানে ওই বাচ্চাকে সমাধিস্থ করবে বলে। এখন রাসেল ভাই ব্যাপারটা একটু খারাপ হয়ে দাঁড়ায় যখন আপনার প্রায় 4-5 জন গ্রামের বা তাদের বাড়ির মধ্যে লোক তারা গর্ত খুঁড়ে ওই বাচ্চাকে এনে ওই মাটিতে যখন দিয়ে উঠে আসতে যাবে, তখন ধরেন ঘটনাটি 3টা 3:30টার পর, যখন তারা দিয়ে উঠে আসে তখন দেখা যায় বাচ্চাটি আবার উপরে। তারা একটা মাদুর বা একটা পাটিতে করে বাচ্চাটিকে নিয়ে আসে, কিন্তু যখনই তারা কবরের মধ্যে বাচ্চাটিকে রেখে উপরে চলে আসে, এসে দেখে বাচ্চাটি সেই পাটিতেই শুয়ে আছে। এখন তারা 1-2 বার এমন হওয়ায় অনেক বেশি ভয় পেতে শুরু করে যে আসলে এই ব্যাপারটি কিভাবে হচ্ছে, বাচ্চাটিকে তো আমরা কবরের মধ্যে রেখে আসছি, তারপরে মাটি চাপা দিচ্ছি। তো তারপরে একটা ব্যাপার করে তারা বলে যে আমরা বাচ্চাকে কবরের মধ্যে রেখে আসবো না, আমরা কবরের মধ্যে রেখেই একজন চেপে ধরবে আর উপর থেকে সবাই মাটি ফেলা শুরু করবে কবরের মধ্যে। তাহলে দেখে এইবার এই বাচ্চা কিভাবে উঠে আসে। কিন্তু তাতে বাঁধলো আর এক বিপত্তি। যখন একজন লোক কবরের মধ্যে ওই বাচ্চাকে রেখে উঠে আসতে যাবে, বাচ্চাদের তো হাত রাসেল ভাই খুব ছোট ছোট হয়, ছোট ছোট আঙুল থাকে হাতে। এখন ওই বাচ্চা সেই লোকের পা মুট করে ধরে,
এখন এমন জোরে সে মুট করে ধরে, সে কোনোভাবেই পাটা টেনে উঠতে পারছে না। এখন যদি বাচ্চার যে ওয়েট হয়, যদি মুট করে ধরেও, তাও যদি রাসেল ভাই সে উঠে আসে উপরে, সে বাচ্চাটি সহ চলে আসতে পারে, এরকম হতে পারে। কিন্তু মজার ব্যাপার, ওই ছোট বাচ্চা তার পাটা মুট করে ধরেছে, কিন্তু ওই ব্যক্তি কোনোভাবেই কবর থেকে উপরে উঠতে পারছে না। এখন উনি কবর থেকে ওরকম করতে থেকে উপরে যারা ছিল তারা তো সবাই ভয়তে আস্তে 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 ওখান থেকে সরে পড়েছে। এখন যখন সরে পড়েছে তখন ওই ব্যক্তির অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওই ব্যক্তির পায়ের আঙুল, অনেক সময় আমাদের তেলা পোকাতে যেমন অনেকের হাতের নখ বা হাতের মাংস খেয়ে যায়, ওইভাবে উনি ফিল করছে যে ওনার পায়ের যে নখ আঙুল ওইগুলো কিছুতে খেয়ে যাচ্ছে। এমন অবস্থায় উনি অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে। তো দাদু বাড়ি থেকে চলে আসবে, তার ব্যাগপত্র গুছাচ্ছে, তখন ওনার চিৎকার চেঁচামেচি শুনে দাদু সাইকেলটি তাদের উঠোনে রেখে ওই যে যেখানে কবর দিচ্ছে বাচ্চার ওখানে এসে হাজির হয়। দেখে যে ওই অবস্থা, তখন দাদু যেহেতু পুরোহিত ছিলেন এবং ডাক্তার হওয়ার সুবাদে তার সাহস কিন্তু সাধারণ লোকের তুলনায় একটু বেশি ছিল, কারণ তিনি বিভিন্ন সময় গ্রামের অনেক ক্রিটিক্যাল রোগীদের ট্রিটমেন্ট করতেন, অনেকে মারা যাওয়া রোগীদের সৎকার করার জন্য শ্মশানে যেতেন। তার এই জাতীয় এক্সপিরিয়েন্সটা একটু বেশি ছিল। তো তিনি কি করলেন, তিনি জামা কাপড় খুলে একটা গেঞ্জি বা একটা লুঙ্গি পরে ওখানে যে নামলেন। দাদু কবরে নেমে ওই লোককে বললেন, আমি পা দিয়ে এবার বাচ্চাকে চাপ দিয়ে ধরি, তুমি উপরে ওঠো, দেখা যাক কি হয়। এখন যখন দাদু পা দিয়ে চাপ দিয়ে ধরলো, তখন কিন্তু ওই বাচ্চা ওই লোকের পা ছেড়ে দিল, ওই লোক উপরে চলে আসলেন। এইবার সমস্যা হলো দাদুর সাথে, সে কিন্তু দাদুর পা ধরেছে, দাদু কিন্তু আর উপরে কোনোভাবে উঠতে পারছে না। তখন দাদু ওই লোককে বলছে, তুমি এক কাজ করো, পাশে দিয়ে যে বাঁশগুলো আনা হয়েছে যেটা দিয়ে কবরের উপরে দেওয়া হবে, ওরকম বড় একটি বাঁশ এনে এই বাচ্চাকে চাপ দিয়ে ধরার জন্য, যাতে দাদু কবর থেকে উপরে উঠতে পারে। কিন্তু আসলে রাসেল ভাই কোনোভাবেই উপরে যে লোকটা ছিল সে ওই বাঁশ দিয়ে চাপ দিয়ে ধরলেও ওই বাচ্চা থেকে দাদুর পা ছাড়াতে পারে না। আর একটা ব্যাপার হচ্ছে, যে লোকটা প্রথমে কবরে নেমেছিল তার পা দিয়ে কিন্তু অনেক বেশি রক্ত পড়া শুরু হয়ে গেছে ততক্ষণে, এবং দাদু অনুভব করছে দাদুর দুই পাতেই ওইভাবে কামড়ানোর একটা ব্যাপার হচ্ছে, যে মনে হচ্ছে কেউ কামড়ে খাচ্ছে মাংস বা নখগুলো। তো কি করবে দাদু এই সময়তে, দাদু যেহেতু পুরোহিত ছিলেন, তিনি বিভিন্ন মন্ত্রগুলো পাঠ করা শুরু করলেন। এক পর্যায়ে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকেন। কিন্তু আসলে রাসেল ভাই ব্যাপারটা কেমন, দাদু যেহেতু এক পর্যায়ে ভয় পাচ্ছিলেন অনেক, সেহেতু সে মন্ত্রগুলো ঠিকভাবে জপ করতে পারছিল না। আর উপরের লোকটি বাঁশ দিয়ে উঠাতে না পারার পরে দাদুর হাত ধরে উপরে টান দিয়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ব্যাপারটি হচ্ছিল না। এইভাবে করতে করতে অনেক সময় পার হয়ে যায় এবং আশপাশের লোকরা দেখে যে দুইজন লোক ওখানে আছে, সে তো হচ্ছে না। যেহেতু দুইজন আছে, তখন তারা আবার সাহস কিন্তু একটু ফিরে পায়। তখন তারা সবাই চলে আসে ওখানে, এসে দাদুকে খুব জোরে টেনে কবর থেকে বাইরে বের করার পরে দেখা যায় দাদুর পা দিয়েও ওইভাবে কিন্তু আপনার রক্তপাত হচ্ছে। তো তারা মাটি, বাইরে থেকে মাটি টাটি ফেলে, তখন কিন্তু বাচ্চাটার উপরে উঠে আসে না, তখন মাটি টাটি ফেলে ওই কবরটি সুন্দরভাবে ভরাট করে দেয়, দিয়ে তারা বাড়িতে চলে আসে। দাদু এসে ওই লোকটির নিজের পা ভালো করে ব্যান্ডেজ করে নেয়। এইবার প্রবলেম হলো, দাদু সাইকেল চালিয়ে বাড়ি আসবে। দাদু আবার একরোখা টাইপের লোক, যে যা বলবে তাই করবে এমন। সবাই বলছিল যে, আপনি ডাক্তার সাহেব, আপনি আজকে এখন কিছু সময় থেকে যান, ভোর হওয়ার পরে আপনি বাড়িতে যাবেন। কিন্তু দাদু তা যাবে না, তিনি সাইকেল নিয়েই চলে আসলেন রাস্তায়। বললো যে, আমার আসলে কিছু হবে না, তোমরা দেখো, তোমরা তোমাদের নিজেদের মতো থাকো, আর ওই রোগীর দেখাশোনা করার কথা বলে দাদু চলে আসলেন। এখন যেহেতু 40-45 মিনিট তাকে আবার সাইকেল চালিয়ে আসতে হবে, তিনি খুব জেদি টাইপের লোক, অত সহজে ভয় পায় না, কিন্তু ওখানে কিছু সমস্যা তার হয়, একটু ভয় করছিল নিজের মধ্যে। রাস্তায় যখন একটা জায়গা আছে ওই গ্রাম থেকে আসতে, ওখানে বলে জরি বটতলা। ওই জায়গাটা অনেক হন্টেড একটা প্লেস, এখনো পর্যন্ত ওইটা অনেক হন্টেড একটা প্লেস। ওই জায়গাতে নানা ঘটনা আছে, অনেক লোক ওখানে ভয় পায়। দিনের বেলাতেও আগে আমি শুনেছি ওই রাস্তা দিয়ে দুপুর বেলাতে কোনো লোকজন যাতায়াত করতো না। এখন কিছু কিছু লোকজন যাতায়াত করে, আশপাশে কিছু বাড়ি তৈরি হয়েছে, কিন্তু এখনো ওই প্লেসটি অনেক হন্টেড একটি প্লেস। তো দাদু যখন ওই জায়গাতে এসে হাজির হয় সাইকেল নিয়ে, তখন দেখে ওই বাচ্চাটি, কিন্তু ওই বাচ্চাটির সাইজ এবার একটু বড় হয়ে গেছে। সে রাস্তার সামনে দাঁড়িয়ে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সে দাদুকে বলছে, তুই যে আমাকে পাড়া দিয়ে ওই গর্তের মধ্যে পুঁতে দিয়ে আসলি, এখন তোকে মেরে আমি এই লাঠি দিয়ে সেম ভাবে গর্তে পুঁতে দেবো।
এখন বুঝেন রাসেল ভাই ব্যাপারটি কেমন হতে পারে। যেহেতু সে ওখান থেকে ভয় পেয়ে আসছে, আবার ওই প্লেসে এসেই সে তো জানে যে ওইটা একটা হন্টেড প্লেস এবং এরকম একটি ঘটনা তার সামনে ঘটছে, তখন তার মেন্টালিটি কি অবস্থায় থাকবে। যেহেতু আগেই বলেছি দাদু পুরোহিত হওয়ায়, তখন তিনি আমাদের গায়ত্রী মন্ত্র, তারপরে বিভিন্ন দেবদেবীর মন্ত্রগুলো উনি জপ করা শুরু করলেন। জপ করার এক পর্যায়ে ওই বাচ্চাটি দূরে সরে যাচ্ছে, আবার কাছে আসছে, আবার ওই লাঠি দিয়ে রাস্তার মাঝে এইভাবে ঘা দিয়ে থাকছে যে মনে হচ্ছে রাস্তার মাঝেই ওই লাঠি দিয়ে সে একটি কবর খুঁড়ে ফেলবে। এইভাবে অনেক সময় চলতে থাকে। এর মধ্যে তিনি দেখতে পান পিছন থেকে কেউ যেন একজন আসছে হাঁটতে হাঁটতে। তো সেই ব্যক্তি যখন কাছাকাছি চলে আসে, দাদু দেখে যে তার পরিচিত একজন, যেহেতু দাদুর একটি চেম্বার ছিল বাজারে। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। ওখানকার স্থানীয় বাজারে সেই চেম্বারের পাশে সেই লোকের বাড়ি আর কি। তখন সেই লোককে দাদু সাইকেলের পিছনে উঠায় বলে যে এরকম ঘটনা হচ্ছে, তাহলে তুমি আমার সাথে চলো, আমরা দুজন একসাথে যাই। তো তারা দুইজন একসাথে যাত্রা করে। যাত্রা করার এক পর্যায়ে বাড়ির যখন কাছাকাছি চলে আসবে, বাড়ি থেকে ধরেন 100-200 মিটার বা 300 মিটার দূরে আছে, এরকম পর্যায়ে এসে ওই লোকের সাথে কিন্তু দাদু সারা রাস্তা কথা বলতে আসছে দুইজনে। দাদু তার এক্সপিরিয়েন্স গুলো বলছে যে আসলে খুব খারাপ হয়েছে, ওই মেয়েটার আর কি এরকম একটা বাচ্চা হয়েছে যেটা খুবই খারাপ, আমারও খুব খারাপ লাগছিল, এই ঘটনা হয়েছে, এরকম বলতে আসছে। বাড়ির 2 থেকে 300 মিটার আগে এসে দাদু তার সাইকেলে কোনো ভার অনুভব করতে পারে না। সে মনে করে কি ব্যাপার, ওই লোক কি নেমে গেল নাকি, বা নামলে তো সাইকেল থেকে যদি সে লাফ দিয়ে নেমে পড়ে তাহলে তো বোঝাই যাবে। সে পিছনে খেয়াল করে দেখে যে আসলে তার পিছনে কেউ নাই। এখন তার পিছনে কেউ নাই, সেই লোকটা কোথায় গেল, এইটা কিন্তু দাদু এইবার কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যায় যে আসলে কি হলো, আমি কয় জায়গায় ভয়ের ঘটনা ফেস করলাম। তো দাদু এটা মাথায় আর নিতে পারছিল না। সে খুব দ্রুত সাইকেল চালিয়ে বাড়ির মধ্যে যায়, সবাইকে ডাক দেয় এবং ডাক দিয়ে ওখানে সেন্সলেস হয়ে যায়। এরপর থেকে দাদু সুস্থ হয়ে গেলে অত রাত্রে আর তেমন বাইরে যেত না, আর যদি যেত তাহলে আমার যে মামারা আছে, 2 মামা আমার, তারাও পরবর্তীতে ডাক্তার, ওই মামাদের সাথে করে নিয়েই তারপরে বিভিন্ন জায়গায় যেত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মেলা রাত্রে দাদু আর তেমন কোথাও রুগী দেখার জন্য যেত না। তো এরপরে রাসেল ভাই জানা যায় যে ওই যে বাচ্চাটা হয়, ওরা অনেক সময় বিভিন্ন সমস্যা ফেস করতে থাকে ওই ফ্যামিলিরা। তো ওই ফ্যামিলিরা এক তান্ত্রিকের কাছে যে জানতে পারে যে ওই বাচ্চাটি একটি প্রেত। যখন ওই মেয়ে প্রেগনেন্ট ছিল তখন একটা গাছের নিচে সে চুল শুকাচ্ছিল দুপুরবেলায়, তখন ওই প্রেত, ভূত বা জিন আমরা যেটাই বলি, সে ওই মেয়ের পরে ভর করে এবং ভর করে, কিন্তু ওই পরিবারের কোনো লোক কিন্তু জানতে পারে না যে ওই জিন প্রেত বা ভূত সে ওই মহিলার উপরে ভর করেছে। এক পর্যায়ে এমন হয়, ওই মহিলাকে সে স্বপ্নে দেখাতে থাকে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, তুমি আমার সাথে চলো, এই বাচ্চা তোমার দরকার নেই, বাচ্চা সহ তোমাকে নিব না, এরকম বিভিন্ন কথা বলে, কিন্তু ওই মেয়ে কোনোভাবে রাজি হয় না। তখন এক পর্যায়ে সে ক্ষুব্ধ হয়ে স্বপ্নে দেখায় যে তাহলে তোমার বাচ্চাকেই আমি নেব। তখন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন তাবিজ কবজ করে, পানি পড়া ব্যবহার করে, কিন্তু আসলে কোনো কাজই হয়নি। পরবর্তীতে তার বাচ্চাকে নিয়েই সেই প্রেত চলে যায়, তার বাচ্চাকে মেরে ফেলে। তো পরবর্তীতে ওই তান্ত্রিক তাদের বাড়িগুলো বন্ধ দিয়ে দেয়। এরপর থেকে তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এটি ছিল রাসেল ভাই আমার ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি আহমেদ মায়ুল মন্ডল। আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের একটি খুব সুন্দর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ থেকে বলছি। ঘটনাটি আমার গ্রামের একটি ছেলের সঙ্গে ঘটে, তার ছদ্মনাম রাকেশ। এই ঘটনার প্রত্যক্ষভাবে সাক্ষী আমি নিজে এবং আমার গ্রামবাসী। বলে রাখা ভালো, রাকেশের পরিবারে রাকেশ এবং আরো 2টি ভাই ছিল, একটি বোন এবং তার মা উপস্থিত ছিল যখন ঘটনাটি ঘটে। রাকেশ যখন ছোট তখনই তার পিতা মারা যান। রাকেশের পিতা না থাকার কারণে রাকেশের হাতেই পুরো পরিবারের দায়িত্ব চলে আসে। সাদাসিধে রাকেশ এবং আরো 2টো ভাইয়ের ওপর তাদের পরিবারও
ভালো চলছিল, কিন্তু সেই সুখ আর বেশি দিন থাকলো না তাদের মাঝে। বড় ভাইয়ের বিয়ে দেওয়া হয় এবং তার কিছুদিনের মধ্যেই তারা আলাদা হয়ে যান এবং পরিবারের পুরো দায়িত্ব তখন মেজ ভাই এবং রাকেশের হাতে চলে আসে। রাকেশ পরিবারের ছোট ছিল, তো সে কারণেই সে পরিবারের সাথে সবসময় থাকতো এবং দেশে কাজকর্ম করত এবং মেজ ভাই বিদেশে কাজ করত। শীতকাল চলে যাওয়ার সময় যখন শিমুল ফল পাড়া হয় এবং তার থেকে তুলো বা কার্পাস উঠিয়ে বিক্রি করা হয় বাজারে, তখনকার সময়টার কথা বলছি। গ্রামের এক ব্যক্তি রাকেশকে শিমুলের ফল কুড়ানোর জন্য কাজে নিয়ে যান। কাজটা ছিল এমন, শিমুল গাছে কেউ ফল পেড়ে দেবে এবং সেই ফলগুলো এক জায়গায় বস্তার মধ্যে ভরে রাখতে হবে এবং পরবর্তীতে সেগুলো বাড়িতে নিয়ে আসা হবে। প্রতিদিনের মতোই সেদিনও রাকেশ কাজে যান। শিমুলের ফলগুলো ঠিক সেরকমই কুড়িয়ে কুড়িয়ে এনে বস্তার মধ্যে রাখছিলেন। ফলগুলি গাছ থেকে পাড়ার সময় বেশ কয়েকটি ফল একটি কবরের মাঝে পড়ে যায় এবং গ্রামের সেই ব্যক্তি রাকেশকে যে কাজে নেন, তিনি রাকেশকে বলেন যে কবরের মধ্যে থেকে ফুলগুলো কুড়িয়ে আনতে। সাথে সাথে রাকেশ ফলগুলো কুড়ানোর জন্য মানা করলেও সেই ব্যক্তি তাকে জোরপূর্বক ফলগুলি তুলে নিয়ে আসতে বলেন। রাকেশ কবরের মাঝ থেকে ফলগুলো আনতে যায়, তখনই সে ভয় পায়। সে কবরের মধ্যে থেকে ফুলগুলি কুড়িয়ে আনে। ঘটনাটি মূলত এখান থেকেই শুরু। প্রতিদিনের মতোই রাকেশ কাজ শেষে বাড়ি ফিরে আসে এবং তার মাকে পুরো ঘটনাটি বলে এবং সে ভয় পেয়েছে সেটাও বলে এবং তার মা আমাদের গ্রামের একজন কবিরাজ ছিলেন, তাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে নেন। বেশ ভালোই কাটছিল দিনের পর, কিন্তু কিছুদিন পর রাকেশের শারীরিক অবনতি হচ্ছিল। তা দেখে তাদের পরিবার থেকে ডাক্তার দেখানো হয়, কিন্তু কিছুতেই কোনো উপকার না পাওয়ার ফলে শেষ পর্যন্ত একটি কবিরাজকে ডাকা হয়, যিনি ছিলেন আমার মেজ চাচা। যখন আমার চাচা তার বাড়িতে আসেন, তার সঙ্গে আমিও গিয়েছিলাম সেখানে এবং মূলত ঘটনাটি সেখান থেকেই পুরো জানতে পারি। আমার চাচা রাকেশের বাড়িতে যাবার পরে তাদের উঠোনে একটি বৃত্ত আঁকেন এবং এর মাঝে কয়েকটি নকশা আঁকেন। নকশাটি ছিল এমন, একটি ছেলে, বেশ কয়েকটা মোমবাতি, কিছু টাইপের নকশা, যেগুলো আমার বোঝার বাইরে ছিল এবং রাকেশকে সেই বৃত্তের মাঝে বসিয়ে দেওয়া হয়। আমার মেজো চাচা সূরা কালাম পড়ে তাকে ঝাড়ফুঁক দিচ্ছিলেন, তখন সে কেঁপে কেঁপে উঠছিল। বেশ কিছুক্ষণ পরে মেজো চাচা তাকে পরীক্ষা নিরীক্ষা করে কিছু বলতে পারেন না, বলেন এর কাছে কোনো কিছু নেই, সুস্থ আছে, মানে স্বাভাবিক, কোনো অলৌকিক ঘটনা এর সাথে ঘটেনি। সেদিনের মতো ওখানেই শেষ হয়ে যায় এই পর্ব। এর বেশি কিছুদিন পর রাকেশ আবারও বেশি খারাপ হয়ে যায় এবং উন্মাদ হয়ে পড়ে। আবারও আমার মেজো চাচার ডাক পড়ে তাদের বাড়িতে। এবারও মেজো চাচা যান এবং তাকে দেখতে ঠিক সেরকমই লাগছিল এবং সে আগের মতো এরকম বৃত্ত এঁকে মাঝখানে বসিয়ে সূরা কালাম পড়ে ফুঁ দেন এবং মেজো চাচা বলেন একে একটি দুষ্টু পরীতে আসর করেছে এবং সে খুব শক্তিশালী, এর সঙ্গে পেরে ওঠা অনেক মুশকিল হবে আমাদের। কাজকাম শেষ করে তাকে তেল পড়া, পানি পড়া এবং কিছু তাবিজ পড়া দেন, সেগুলো তাকে ব্যবহার করতে বলেন। বেশ কিছুদিন ভালো থাকার পর আবারও সেই পরিণতি রাকেশের। রাকেশ আগের থেকে আরো বেশি পাগলামি শুরু করে, উন্মাদ হয়ে পড়ে, তাকে ধরে রাখা মুশকিল হয়ে যায় এবং তাকে যতই বেশি আমরা ধরতে যাই বা সামলাতে যাই, যত বেশি চেষ্টা করি তত বেশি বিফল হয়। আবারও চাচার ডাক পড়ে, তিনি আসেন এবং আবারও তাকে বৃত্তের মাঝখানে বসিয়ে দেওয়া হয়, দোয়া কালাম পড়ানো হয় এবং ফু দেওয়া হয়, কিন্তু সে এই সমস্ত করতে রাজি হয় না। এরপর আমার চাচা যেটা করেন সেটা খুব ভয়ানক এবং বিশ্বাস করা খুবই মুশকিল। 8-10টা লাল শুকনো মরিচ তাতে সরিষার তেল মেখে আগুনে পুড়িয়ে তার নাকের কাছে ধরে সূরা পড়তে থাকেন। শেষ পর্যন্ত পড়ি রাজি হন ওকে ছেড়ে যেতে। আমার চাচা ওকে জিজ্ঞেস করেন তুই যে যাবি তা বিশ্বাস করবো কিভাবে? পরিটি তখন বলে ওই যে মোটা ডালটা দেখছো কাঁঠাল গাছে, সেটা ভেঙে দিয়ে চলে যাবো যাবার সময়। তখনই বুঝি আমরাও চলে গিয়েছে। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু কে জানতো এর থেকেও বেশি কিছু অপেক্ষা করছে রাকেশের জন্য। সেদিন যাবার পর আমার চাচা আমাদের পরিবারকে বলেন রাকেশ এখনো বিপদ মুক্ত নয়, তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখো। তার পরিবার ঠিক তেমনি করে। বেশ কিছুদিন চলে, বেশ ভালো যাচ্ছিল রাকেশের দিনকাল, কিন্তু একদিন ভোর রাতে ফজরের নামাজ পড়তে ওঠে তার মা দেখেন রাকেশ তার বিছানায় নেই আর বাড়িতেও খুঁজে পাওয়া যাচ্ছে না। শিকল দিয়ে বেঁধে রাখা রাকেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে অনেক ভয় পান তারা। তড়িঘড়ি করে বাড়ির সবাই তাকে খুঁজতে বেরিয়ে পড়েন এবং তার বাড়ির নিচেই মস্ত বাগান আর তার নিচে ছিল একটি বাঁশের ঝাড়। খুঁজতে খুঁজতে তারা সেই বাঁশের ঝাড়ে যান এবং দেখেন রাকেশ সেখানেই মুখ থুবড়ে পড়ে আছে। এরপরে আবারও আমার মেজো চাচাকে ডাকা হয়, তিনি বলেন খুবই শক্তিশালী, সে যাবে না। তারপর সে তার শক্তি দিয়ে এসে পইটাকে তাড়িয়ে দেয় এবং কিছু তাবিজ তাকে দেয় এবং তেল পড়া, পানি পড়া দেয়, যেগুলো তাকে রেগুলার ইউজ করতে বলে। এর প্রায় অনেক দিনই সে ভালো থাকে। প্রায় 2 বছরের মতো স্বাভাবিক জীবনযাপন করে রাকেশ। তারপর আবার শুরু হয় সেই অলৌকিক অস্বাভাবিক ঘটনা তার জীবনে। এবার যেন সে আরো বেশি উন্মাদ হয়ে গিয়েছে। আবারও তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মেজো চাচা আবারও আসেন এবং তাকে ট্রিটমেন্ট করা শুরু করেন এবং এবার চাচার শক্তি যেন পরিটির কাছে অনেক দুর্বল হয়ে পড়েছে। ঝাড়ফুঁক দিয়ে তাকে কিছুক্ষণের জন্য ভালো রাখা হয়, কিন্তু সেই ভালো আর বেশি দিন থাকলো না রাকেশের পরিবারের মাঝে। একদিন দুপুরের পরে আসরের আজান হয়, তখন যে যার মতো কর্মে ব্যস্ত। যেভাবেই হোক রাকেশ সেই লোহার শিকলকে ছেড়ে ফেলে এবং তারপর সে দৌড়াতে শুরু করে। রাকেশ দৌড়াতে থাকে এবং জোরে জোরে চিৎকার করে সবাইকে জানিয়ে দেয় রাকেশ দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে। সে বড় বাগান পেরিয়ে যায়, বাঁশের ঝাড় পেরিয়ে চাষের জমি। এসব কিছুর মধ্যে দিয়ে রাকেশ গুলির বেগে দৌড়াতে থাকে। এত দুর্বল
প্রবর্ষরী হওয়ার পরেও রাকেশ যেন অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তার পরিবার তার পিছে পিছে ছোটে এবং মাঠে যারা চাষের জমিতে ছিল তারাও তার পিছে পিছে ছোটে, কিন্তু কেউ তাকে নাগালে আনতে পারে না। মাঠ পেরিয়েই একটি বড় পুকুর ছিল, সেখানে হিন্দুরা পুজো প্রতিমা ভাসান করত। সেই পুকুরের ধারে পর্যন্ত রাকেশকে দেখতে পায় সবাই। তারপর যেন রাকেশ একদম উধাও হয়ে যায়। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেন সবাই, কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। সবাই মনে করেন সেই পরীটি পুকুরের মধ্য দিয়ে পরীর দেশে নিয়ে গেছে রাকেশকে। আজ প্রায় 5 বছর হয়ে গিয়েছে, রাকেশ আজও বাড়িতে ফিরে আসেনি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার নাম মেহেদি, সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার কোনো এক গ্রাম থেকে বলছি। কলেজ লাইফে আমার একটা বন্ধু হয়, বলতে গেলে সে আমার বেস্ট ফ্রেন্ড। যখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি তখন আমরা সিদ্ধান্ত নেই সিরাজগঞ্জ শহরে দ্বিতীয় বর্ষের কোনো বই কেনার জন্য যাব দুজন। সিরাজগঞ্জ শহরের কোনো লিসেনার শুনে থাকলে বুঝতে পারবেন কোথায় লাইব্রেরি। তাছাড়া সিরাজগঞ্জের এই লাইব্রেরিতে অনার্সের যাবতীয় বই পাওয়া যায়। যাই হোক, আমার বন্ধুর সাথে বই কিনতে যাওয়ার জন্য তার বাসায় চলে যাই। বাসাটার স্থান শেয়ার না করার জন্য অনুরোধ করলাম, শেয়ার করা নিষেধ আছে। তো আমার বন্ধুর বাসাটা ছিল বড়, আশেপাশে অনেক গাছগাছালি লাগানো এবং বাসার এক পাশে ছিল একটি ফুলের বাগান। সেই ফুল বাগিচায় অনেক ধরনের ফুল গাছে ফুল ফুটে আছে, যার জন্য বাসাটি এতই সুন্দর লাগছে যে তা বলার মতো না। যাই হোক, বাসায় যাওয়ার পর আমার বন্ধুর মা বাবা দুইজনই আমাদের বসতে বললেন এবং শুকনো কিছু খাবার খেতে দেয়া হলো। খাবার খেতে খেতে তাদের সাথে অনেক কথা হয়। এরপর আমার বন্ধুর মাকে জিজ্ঞেস করি, আন্টি আসিফ কোথায়? আন্টি বলেন, আসিফ তো একটু বাইরে গেছে, এক্ষুনি এসে পড়বে। কিছুক্ষণ পর দেখি আসিফ চলে এসেছে। আসিফ আমাকে দেখে বলে, কতক্ষণ হলো এসেছিস? আমি বললাম, এই তো মিনিট 10 মতো। এরপর আসিফ আমাকে বলে, চল আমার ঘরে যাই। আসিফের ঘরে যাওয়ার পর ঘরের চারপাশে তাকালাম আর সবকিছু দেখলাম। ঘরের একটু বিবরণ দেই। ঘরটি ছিল বেশ বড়, আনুমানিক 15-16 হাত লম্বা হবে। খেয়াল করলাম তার ঘর অনেক কিছু দিয়ে সাজানো রয়েছে। অনেক কিছু দেখার পর তার ঘরের এক কোণায় দেখতে পাই একটি সাইকেল। সাইকেলটা দেখতে এতই সুন্দর ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে বলতে গেলে এই সাইকেলটি সাধারণ সাইকেলের মতো ছিল না। সাইকেলটি এত আকর্ষণীয় যে যে কোনো মানুষ এক নজরেই পছন্দ করবে। সাইকেলটি দেখার পর সাইকেলটি চালানোর জন্য আমার মনের ভেতরে আগ্রহ জন্মাতে থাকে। তখন আমার বন্ধুকে বললাম, এই সাইকেলটা কবে কিনে নিয়ে আসলি? এরকম সাইকেল আমিও একটা কিনতে চাই। এই সাইকেলটি আমি চালাবো, চালাতে দিবি আমাকে? এই কথা যেই না বলেছি, আসিফ আমাকে বিভিন্ন ধরনের গালি দেয়। গালি দেওয়াতে আমার মন খুব খারাপ হয়। আসিফকে বুঝতে না দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, চালাতে যখন দিবি না তাহলে এই সাইকেল নিয়েই আমরা আজকে বের হব এবং সাইকেলটি তুই চালাবি। এই কথা বলা মাত্র আসিফ রাগান্বিত কণ্ঠে বলে, তোর সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। তুই আর কোনোদিন আমার সাথে কোনো যোগাযোগ করবি না এবং আমার বাসায় কোনোদিন আসবি না। এই কথা আসিফের মুখে শুনে আমি রীতিমতো অবাক দৃষ্টিতে আসিফের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, যা বাবা, কি এমন বললাম যার জন্য সম্পর্কটা নষ্ট হচ্ছে? এই কথা ভাবতে ভাবতে তার রুম থেকে বের হয়ে আসলাম। রুম থেকে বের হবার পর আন্টিকে বললাম, আসিফ তো আমার সাথে খুব খারাপ আচরণ করলো। তখন আন্টি আমাকে বলে, কি এমন বলেছিলে যার জন্য আসিফ এরকম খারাপ আচরণ করলো? জবাবে আন্টিকে বললাম, আসিফের ঘরে একটা সাইকেল দেখতে পাই, সাইকেলটা চালানোর জন্য আমার খুব আগ্রহ জন্ম নেয়। আসিফকে বলতেই আমার সাথে এরকম আচরণ করে। তখন আন্টি বলে, দেখো বাবা, আসলে এই কথাটি বলা তোমার ঠিক আছে, কিন্তু আসিফের কাছে ঠিক নেই। এই কথা শোনার পর মেজাজ এতই খারাপ হলো আমার, তো কি বলবো। যাই হোক, সেখানে আর কথা না বাড়িয়ে আমি বাসা থেকে বের হয়ে চলে আসি। আসার সময় ভাবতে থাকি, কি এমন বললাম যার জন্য এমন করলো আসিফ? আমি তো কোনো ভুল কিছুও বলিনি, আবার খারাপ কিছুও বলিনি। তুই যখন বন্ধুত্ব রাখবি না তাহলে বন্ধুত্ব রাখার দরকার নেই তোর সাথে। এই কথা ভাবার পর সাথে সাথে ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব।
মুহূর্তে আসিফের ফোন নাম্বার ব্লক লিস্টে রেখে দেই, যেন আমাকে ফোন না করতে পারে, কারণ আমার তখন এতটাই খারাপ লেগেছিল বলার মতো না। 4 দিন যাবার পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে আমার মোবাইলে। কলটি ছিল আসিফের। আসিফ বলে, দোস্ত, সেদিনের ঘটনার জন্য মাফ করে দে। এমন ভাব নিলাম যেন আসিফ মনে করে ওর উপরে খুব অভিমান করেছি। কিছুক্ষণ কথা বলার পর আসিফ বলে, দোস্ত, তুই আমার বাসায় কাল সকালে চলে আয়। তখন আসিফকে মিথ্যা বলি, না রে দোস্ত, আমার এখন সময় নেই, আমি একটা কাজ নিয়ে ব্যস্ত আছি। এরকম অনেক বাহানা করতে থাকি। এরপর আসিফ বলে, দোস্ত, তোকে আমি কথা দিলাম আর কোনোদিন এমন আচরণ করবো না তোর সাথে। আসিফের কথায় বিশ্বাস করে নেই, তার কারণ আসিফ 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মিথ্যা কম বলে। যাই হোক, তার কথা অনুযায়ী তার বাসায় যাই। আসিফ আমাকে দেখে অনেক খুশি হয়, তার কারণ আসিফ ভেবেছিল আমি তার বাসায় কোনো দিন আসবো না। আসিফ আমাকে তার রুমে নিয়ে যায় এবং কয়েক রকমের ফল খেতে দেয়। বলে, দোস্ত, সেদিন তুই কষ্ট পেয়েছিলি। আমি আসিফকে বললাম, কষ্ট পেয়েছি, এবারের মতো মাফ করলাম, কিন্তু এরপর থেকে আমার সাথে কোনো খারাপ আচরণ করবি না এবং আমার কথাগুলো রাখবি, ওয়াদা কর। তখন আসিফ ওয়াদা করে আমার কথাগুলো মানবে এটা বলে। আসিফ আমাকে তার রুমে বসতে বলে ফ্রেশ হতে চলে যায়। এরপর আসিফের মা আসিফের ঘরে এসে আমাকে বলে, কেমন আছো বাবা? বললাম, আমি ভালো আছি আন্টি, আপনারা কেমন আছেন? আন্টি জবাবে বলেন, ভালো আছে সবাই। দেখো বাবা, সেদিন আসিফের খারাপ আচরণের জন্য ক্ষমা চাইছি তোমার কাছে। তখন আমি বলি, আন্টি, এইসব কথা বলবেন না, কারণ আপনি একজন গুরুজন, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না প্লিজ। আন্টি তখন বলে, আসলে কিভাবে যে বলি, আসিফের জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যার জন্য তোমার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হয়েছে। আন্টিকে তখন বলি, অদ্ভুত ঘটনা ঘটেছে মানে? বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন? আন্টি এই কথা শোনার পর আমার কথা এড়িয়ে যায়। আন্টি বলেন, আমার একটু কাজ আছে বাবা, তুমি বসো। এই কথা বলে আন্টি চলে যায়। আন্টির এই অসমাপ্ত কথা আমার মনের ভেতর খুঁজতে থাকে। আমি তখন ভাবতে থাকি, কি এমন অদ্ভুত ঘটনা ঘটেছে যার জন্য আন্টি আমাকে সবকিছু খুলে বলল না? আসলে কি লুকিয়ে আছে এর পেছনে? এই সব কথা ভাবতে ভাবতে আমি দেখি আসিফ ফ্রেশ হয়ে রুমে চলে এসেছে। এরপর আসিফ আমাকে বলে, চল বই কিনতে যাবো আজকে। আমি আসিফের কথাতে রাজি হয়ে যাই, তার কারণ আসিফের সাইকেল চালানোর জন্য আগ্রহী একটু বেশি ছিলাম। আমি তখন মনে মনে ভেবে নিয়েছি, যাই হয়ে যাক না কেন, আজকে আমি আসিফের সাইকেল চালাবো। এরপর আসিফ বই কিনতে যাওয়ার জন্য রুম থেকে বের হওয়ার কথা বলে। তখন আসিফকে বলি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাইকেল নিয়ে বাইরে যাচ্ছি, তুই আয়। এই কথা বলতেই আসিফ আবারও আমাকে আচ্ছা মতো বকা দিতে থাকে। একইভাবে আনুমানিক প্রায় 2 মিনিট আসিফের সাথে ঝগড়া হতে থাকে আমার। আমি তার সাথে ঝগড়া করার কারণ হলো, যেমন করেই হোক না কেন আজ আমি আসিফের সাইকেল চালাবই, কারণ আমি নাছোড়বান্দা। যাই হয়ে যাক না কেন, আমি তো আজকে কোনো কথা শুনতে নারাজ, কারণ আমি দেখতে চাই কি আছে এই সাইকেল চালানোর ভেতর। তাছাড়া আন্টি আমাকে বলল আসিফের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এই সব কিছুর রহস্য জানার আগ্রহটা আরো বেশি হয় আমার। যাই হোক, শেষ পর্যন্ত আমার কথাতে রাজি হয়ে যায়। এর আগে আসিফ আমাকে বলে, একটা শর্ত, যদি তুই এই শর্তে রাজি হয়ে থাকিস তাহলে যাব। আমি তৎক্ষণাৎ আসিফের শর্তে রাজি হয়ে যাই। শর্তটা ছিল এমন, আসিফ আমাকে বলে, শোন, আজকে যদি কোনো অদ্ভুত ঘটনা ঘটে তাহলে তাও কিছু বলতে পারবি না। এমন কথা শোনার পর আসিফকে জিজ্ঞেস করলাম, মানে কি? এমন অদ্ভুত ঘটনা ঘটতে পারে বুঝে উঠতে পারছি না, একটু বুঝিয়ে বল আমাকে। আসিফকে এই কথা বলতে আসিফ আমাকে বলে, অত কিছু শোনার দরকার নেই, তোর বোঝারও দরকার নেই। তুই সাইকেল চালাতে চেয়েছিস, এর বেশি কিছু আর আমার থেকে জানতে না চাইলে আমি খুশি হব। এইরকম কথা বলে আসিফ এড়িয়ে যায়। আমি তখন আসিফকে বললাম, কি এমন হয়েছে যার জন্য আন্টিও একই রকম কথা বলে এড়িয়ে গেল, আবার তুইও এড়িয়ে যাচ্ছিস? আসলে কি জন্য আমাকে বলছিস না, কি হয়েছে? এরপর আর কোনো কথা না বাড়িয়ে আসিফ আমাকে বলে, চল বই কিনতে চাই। আমি ফোনের ঘড়িতে দেখতে পাই 11টা বাজে। এরপর সাইকেলটি চালানোর জন্য আমি উঠে পড়ি এবং আসিফকে পেছনে বসতে বলি। এরপর আমি সাইকেলটি চালাতে থাকি, কিন্তু অবাক করা বিষয় হলো কিছুক্ষণের মধ্যেই বইয়ের দোকানে এসে পড়ি। আমি তখন ভাবতে থাকি যে এত দ্রুত তো এখানে আসার কথা না, তাহলে এত দ্রুত এখানে আসলাম কি করে? এই প্রশ্নটা আমার মনের ভেতরে থাকে। আবার আমি এটাও মনে মনে ভাবতে থাকি, আসলে আমি তো সাইকেল চালানোর সময় কোনো কিছু অনুভব করতে পারিনি। সাইকেলটি যে আমি চালিয়ে এখানে আসলাম মনেই তো হলো না। আমি সাইকেল চালিয়ে এত দূর এসেছি বুঝতে পারছি না। যাই হোক, এরপর আমি বইয়ের দোকানে বই কেনার জন্য বই দেখতে থাকি। হঠাৎ করে দোকানের দেয়ালে লেগে থাকা দেয়াল ঘড়িটার দিকে চোখ পড়তে আমি রীতিমতো হতবাক, কারণ ঘড়িতে তখন 11:05 বাজে। আমি তখন আমার মনকে বুঝাই হয়তো ঘড়িটা নষ্ট। আসলে তখন আমার মোবাইলের ঘড়িটা যে দেখবো সেটা আর মনে নেই আমার। যাই হোক, এরপর বইয়ের দোকানের পাশ দিয়ে একটা মানুষ হেঁটে যাওয়ার সময় মোবাইলে বলে ওঠে 11:06 বাজে। এই কথা শুনে আমার মোবাইলের ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 11:06।
এইটা দেখা মাত্র আমি রীতিমতো ঘাবড়ে যাই। তার কারণ আসিফের বাসা থেকে সেই বইয়ের দোকানে সাইকেল চালিয়ে যেতে সময় লাগে 40 থেকে 50 মিনিট, কিন্তু আমাদের এখানে আসতে সময় লেগেছে 2 থেকে 3 মিনিটের মতো হবে। তখন আমি চিন্তা করতে থাকি, আসলে এটা কি করে সম্ভব। এরকম চিন্তা আমার মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে, মাথায় বিভিন্ন প্রশ্ন জন্ম নেয়। এরপর আসিফের ধাক্কায় আমার হুঁশ ফিরে আসে। আসিফ আমাকে বলে, কিরে তোকে কখন থেকে ডাকছি, কোনো কিছু বলছিস না? রসিকতা করে বলে, কিরে কারো কথা ভাবছিস নাকি? তখন আমি আসিফকে কিছু বুঝতে না দিয়ে হেসে উড়িয়ে দেই। এরপর বইগুলো কিনে আবার বাড়িতে ফিরে আসার জন্য আমার মোবাইলের ঘড়ির দিকে তাকাতে দেখি 11টা 34 বাজে। সাইকেল চালিয়ে বাসায় আসলাম, কিন্তু ঘড়িতে এবার দেখলাম 11টা 36 মিনিট। এবার আমি রীতিমতো অবাক হলাম। আমার মাথায় বিভিন্ন প্রশ্ন জন্ম নিতে থাকে, কিন্তু প্রশ্নগুলোর কোনো উত্তর মিলাতে পারছি না। এরকম চিন্তা ভাবনা করতে করতে আমি আর কোনো কিছু সহ্য করতে না পেরে সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখি বিকাল হয়ে গেছে। যাই হোক, এরপর আমি কোনো কিছু না ভেবে সরাসরি আমার বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি নানা রকমের চিন্তা করতে থাকি, আসলে আমার সাথে কি হলো, এটা কি করে সম্ভব। এইরকম চিন্তা ভাবনা কিছুদিন আমার মাথার ভেতরে ঢুকে থাকে সব সময়। কিছুদিন যাওয়ার পর আমি আবারও আসিফের বাসায় যাই। বাসায় যাওয়ার পর দেখি সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। আন্টিরা সবাই আমাকে খাওয়ার জন্য বলাতে তাদের সাথে বসে খাওয়া দাওয়া শেষ করে আসিফকে বলি, তুই তো রুমে আয়, তোর সাথে কথা আছে আমার। এরপর আমি আর আসিফ রুমে চলে আসি। রুমে আসার পর আসিফকে বলি, সেদিন আমার সাথে এরকম অদ্ভুত ঘটনা ঘটলো কি জন্য? কি লুকিয়ে আছে এর পেছনে, আমাকে খুলে বল। আসিফ আমাকে সবকিছু বলতে নারাজ, কিছুতেই বলতে চাইছে না কি জন্য ঘটনাটি ঘটলো সেদিন। আমিও নাছোড়বান্দা, কোনো কিছুতেই তাকে ছাড় দিলাম না। আসিফের সাথে জোরাজুরি করতে করতে এক সময় সবকিছু বলতে রাজি হয়। আসিফ আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি। বেশ কয়েক বছর আগের কথা, আমার সঠিক মনে নেই, তবে আনুমানিক 10 বছর হয়তো। আসলে বলতে গেলে তখন আমাদের এমন অবস্থা ছিল, অর্থাৎ এতটাই গরিব ছিলাম বলতে গেলে, তখনকার সময়ে লবণ আনতে পান্তা ফুরিয়ে যেত। টাকা তো দূরে থাক, থাকার মতো তেমন কোনো বাসস্থান পর্যন্ত ছিল না, অর্থাৎ মাটির দেয়ালের ওপরে টিনের ছাউনি। এইরকম 2টা ঘর ছিল আমাদের। এক ঘরে আমার বাবা মা ও আমার ছোট বোন, আর এক ঘরে শুধু আমি। আমার বোনের বয়স তখন 3 থেকে 4 বছর হবে। যাই হোক, তখন আমাদের না খেয়ে দিন চলতো। আসলে এতটাই অভাব ছিল যে কি বলবো। আর একটা কথা হলো, আমরা 3 জনই 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কখনো একটা ওয়াক্ত নামাজ কাজা যেত না। আমার একটা ভালো অভ্যাস ছিল, সেটা হলো আমি 5 ওয়াক্ত নামাজের পর পবিত্র আল কোরআন পড়ি। আমার গভীর রাতে ঘুম থেকে উঠে নফল নামাজ আদায় করি প্রতিটি রাতে। এটা আসলে নিজের প্রশংসা করার জন্য না, এটাই বাস্তব আর এটাই সত্য। যাই হোক, এমনি একদিন রাতে এশার নামাজ আদায় করে কোরআন পড়ছিলাম। হঠাৎ জানালার পাশ থেকে সালামের আওয়াজ। আমি তখন জবাবে সালামের উত্তর গ্রহণ করি কোরআন পড়ার ভেতরেই। কিছুক্ষণ পড়ার পর আমি খেয়াল করি যে, কিরে, জানালার পাশ থেকে আবার কে সালাম দিল? মনের ভুল ভেবে উড়িয়ে দিই। এইভাবে ঠিক 2 দিন এরকম হয়। 2 দিন পর ভাবলাম, আজ রাতে যদি এরকম হয় তাহলে এর শেষ দেখে ছাড়বো। যথারীতি প্রতি রাতের মতো আজও নামাজ পড়তে বসছিলাম এবং আমার কাছে একটা টর্চ লাইট রেখে দিয়েছিলাম। পড়তে পড়তে এমন এক সময় হঠাৎ আবার সালাম দেওয়ার আওয়াজ আসে। তৎক্ষণাৎ জানালা খুলে টর্চের আলোয় এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ নেই আশেপাশে। আমি এবার রীতিমতো ঘাবড়ে যাই, তার কারণ যদি ছোট বাচ্চা অথবা কোনো মানুষ আমার সাথে ফাজলামো করে তাহলে আমি সেখানে তাকে দেখতে পেতাম, কারণ 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে একটা মানুষ উধাও হয়ে যেতে পারে না। এমনটা বলার কারণ হলো, আমার জানালার কাছে কোনো ঝোপ ঝাড় ছিল না। আমার জানালার পাশে সব জায়গাতেই ফসলি জমি, আর এখান থেকে কেউ 3 থেকে 4 সেকেন্ডের ভেতরে দৌড়ে পালিয়ে যেতে পারাটা একেবারে অসম্ভব। এইরকম আমার সাথে ঠিক 3-4 দিন হয়। এবার 4 দিন পর প্রতিনিয়ত যেমনভাবে কোরআন পড়ি, ঠিক সেদিন জানালা খুলে রাতে কোরআন পড়ছিলাম। এবার এই রাতে সালাম দেওয়া শুনতে পেলাম না। 15 দিন পার হয়ে গেছে, এর মাঝখানে কোনো ঘটনা ঘটেনি। 15 দিন পর সেদিন রাতে একইভাবে জানালা খুলে কোরআন পড়ছি। হঠাৎ দূরে সাদা ধবধবে একটা মানুষের আকৃতির কিছু দেখতে পাই। একটু পর সে আকৃতিটা একদম আমার জানালার কাছে এসে লম্বা একটা সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তখন একদম ফ্রিজ হয়ে যাই। আসলে বলতে গেলে এই দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি অবাক দৃষ্টিতে সেই মানুষের আকৃতির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। সালাম শেষ করে সেই আকৃতিটা যেমন ভাবে এসেছিল তখন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়।
আমার ফ্রিজ হওয়ার কারণটা হলো তার আকৃতিটা ছিল সাধারণ মানুষের তুলনায় অনেক বড়। আনুমানিক কত বড় হয়, 12 থেকে 14 ফুট তো হবেই। আসলে এটা কোনো মানুষ ছিল না, আমি শিওর। কারণ একে তো সাধারণ মানুষের থেকে বড়, এবং তার পরনে ছিল জোব্বা পরা পাঞ্জাবি, এবং তার চেহারা এতই সুন্দর ছিল কি বলবো, এবং তার শরীর থেকে সুন্দর এক সুগন্ধ আসছিল আমার কাছে। আসলে বলতে গেলে এরকম স্মেল আমি আগে কখনো পাইনি। মসজিদে নামাজ পড়তে গেছি, বিভিন্ন মানুষ নানান ধরনের পারফিউম ব্যবহার করে আসতো, অর্থাৎ আতর ব্যবহার করে আসতো, কিন্তু কোনোদিন এত সুন্দর গন্ধ আমি পাইনি। আসলে আমার এই গন্ধটা আমি যতদিন বেঁচে থাকবো, বেঁচে আছি, ততদিন থাকবে। যাই হোক, সেদিন রাতের মতো আর কোনো সমস্যা ছাড়াই ঘুমিয়ে পড়ি। তার পরের দিন রাতের কথা ভাবতে থাকি এই যে হয়তো খারাপ জিন আমাকে তার ফাঁদে ফেলার চেষ্টা করছে, অথবা ভালো জিন হতেও পারে। এরকম ভাবতে ভাবতে সারাটা দিন যায়। সারাদিন এই সব কিছু ভাবার পরে রাতে আগের মতোই কোরআন পড়ছিলাম, কিন্তু এবার জানালাটা বন্ধ করে পড়তে পড়তে কিছুক্ষণ পর আবার লম্বা একটা সালাম শুনতে পাই। সালাম শুনে আমার মনে ভয়কে আপন করে নেয়। রীতিমতো প্রতি রাতে এমন ঘটনা ঘটতে থাকে, এবং ভয় ধীরে ধীরে কাটতে থাকে আমার মন থেকে। এর দিন 10 পরে হবে হয়তো, 10 দিন পর সেদিন রাতে একইভাবে আমার জানালা খুলে কোরআন তেলাওয়াত করছিলাম আমি, ঠিক প্রতিনিয়ত আমার সাথে যেমন হয় ঠিক এই রাতেও সেটা হয়। সাদা কাপড় পরিহিত মানুষ, তার আকৃতিটা আমার জানালার কাছে এসে আবারও লম্বা একটা সালাম দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইবার আমি সাহস করে সালামের উত্তর দেই। সালামের উত্তর দেওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করি, আসলে আপনি কে, কি চান আমার থেকে? জবাবে বলে, আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আমি একটা জিন, আমি এখান দিয়ে যাতায়াত করি। এরকম এক সময় এখান থেকে সুন্দর একটা কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পাই, তখন কাছে এসে দেখি সেটা তুমি। আসলে সেখান থেকেই প্রতিনিয়ত তোমার কোরআন তেলাওয়াত শুনতে আসি। তখন আমি আরো সাহস করে জিনটাকে বলি, আমার কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, তাহলে এখানে এসে প্রতিনিয়ত শুনবেন, একটা শর্ত। এই কথা বলে থেমে যাই আমি। তখন জিনটা আমাকে বলে, কি শর্ত? উত্তরে আমি বললাম, আমার অথবা আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করা যাবে না। জিনটি এবার ওয়াদাবদ্ধ হয়ে আমাকে বলে, হ্যাঁ, আমি ওয়াদা করলাম, কোনোদিন যদি আমার বা এসব ঘটনা কারো কাছে বলো, তাহলে সেদিন তোমার ক্ষতি হতে পারে। এই কথা বলে জিনটি সেখান থেকে চলে যায়। এইভাবে বেশ ভালোই চলছিল। কিছুদিন যাওয়ার পর এক রাতে জিনটি বলে, তোমাকে একটি জিনিস উপহার দেব। উপহার দেওয়ার কারণ হলো তোমার মুখে কোরআন তেলাওয়াত শোনার জন্য। এভাবে বেশ কিছুদিন যেতে থাকে। কিছুদিন যাওয়ার পর আমি জিনটার কথায় রাজি হয়ে যাই। জিনটি তখন বলে, এই উপহারটির কথা কাউকে বলা যাবে না। তোমার বাবা মাকে বললে ক্ষতি নেই, আর যদি তোমার বাবা মা ব্যতীত কেউ শোনে তাহলে তোমার ক্ষতি হবে। আমি জিনটাকে বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর জিনটা বলে, তোমার পেছনে তাকাও, দেখো তোমার উপহার। পেছনে তাকিয়ে দেখি একটা সাইকেল। এইবার জিনকে জিজ্ঞেস করলাম, এটা দিয়ে আমি কি করব? জিন জবাবে বলল, এটা তোমাদের পরিবারের সফলতা নিয়ে আসবে। এই কথা বলে জিনটা চলে যায় সে রাতের মতো। এরপর থেকে আমাদের সংসারে অনেক উন্নতি হতে থাকে, যেটা এখন পর্যন্ত হয়ে এই পর্যায়ে এসেছে। আমার বাবার আমাদের গ্রামের ভেতরে একটা ছোট মুদির দোকান ছিল। দেখা যেত আমাদের মুদির দোকান আগে ঠিক মতো চলতো না, কিন্তু জিনের কাছ থেকে উপহার নেওয়ার পর দেখা যায় আমাদের দোকানে বেশ উন্নতি হতে থাকে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমার এসএসসি পরীক্ষার সময় হয়। দেখা গেল আমার ব্রেইন শক্তি অনুযায়ী যে রেজাল্ট হবার কথা তার থেকে অনেক ভালো রেজাল্ট করে ফেলি। রেজাল্ট বের হবার পর আমাদের মসজিদে ছোট ছোট ছেলে মেয়েদের কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে থাকি। পাশাপাশি জেনারেল ইন্টারমিডিয়েট ভর্তি হয়ে লেখাপড়া শুরু করে দেই। এভাবে বছর খানেকের মধ্যে আমাদের সংসারে অনেক উন্নতি হয়, এবং আমরা 1 বিঘা জমিও কিনে ফেলি। এত রকম উন্নতি হওয়াতে মা বাবা সবাই অনেক খুশি হয় এবং আল্লাহর উপর শুকরিয়া আদায় করে। কিন্তু তারা একসময় বলাবলি করতে থাকে, এত দ্রুত কিভাবে উন্নতি হলো আমাদের। যাই হোক, এইরকম কথা যখন শুনতে পাই তখন আমার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলি, কিন্তু তারা বিশ্বাস করতে নারাজ। বিশ্বাস করবেই বা কেন? আসলে এটা তো বিশ্বাস করার মতো কিছু না। কিছুদিন যাওয়ার পর মা বাবা সব বিশ্বাস করে ফেলে, কারণ আমি প্রতিনিয়ত যেমন ভাবে কোরআন তেলাওয়াত করি, ঠিক সেই রাতে আমার মা কি মনে করে আমার ঘরে চলে আসে। তখন আমার মা আমার জানালার পাশে থাকা জিনকে দেখে সেন্স হারিয়ে ফেলে। রাতেই আমার মায়ের সেন্স ফিরে আসে, কিন্তু সেই রাতের মতো আমার মা ঘুমিয়ে পড়ে। রাতের পর সকাল আসে। এরপর আমরা সবাই ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করে নিই। সকালের নাস্তা শেষ করার পর আমার মা আমাকে বলে, রাতে তুমি কার সাথে কথা বলছিলে, কে ছিল ওটা? এই কথা বলার সময় আমার মায়ের দিকে খেয়াল করে দেখি আমার মায়ের চোখে মুখে ভয়ের ছাপ। এরপরে মাকে আমি জিজ্ঞেস করি, তুমি কি তাকে দেখেছো? আমার মা জবাবে বলে, আমি দেখেছি। কে ছিল ওটা? মনে তো হয় না ওটা মানুষ ছিল। আমার মাকে তখন আমি বললাম, ওটাই সেই জিন যার জন্য আমাদের সংসারে এত উন্নতি। এই কথা বিশ্বাস করে নেয় আমার বাবা মা। আমার মা বাবাকে বলি এই কথা যেন কারোর সাথে না বলে, এবং আমিও বলবো না কোনোদিন। যদি কারো কাছে বলি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের, যার জন্য গোপন রয়ে যায় এই ঘটনাটি। কি ভাবছেন আপনারা ঘটনাটি এখানেই শেষ? আসলে তা না। ধৈর্য ধরুন, শুনতে থাকুন।
এভাবে বেশ ভালোই কেটে যাচ্ছিল আমাদের। তখনও পর্যন্ত আমরা সেই মাটির দেওয়ালের পাশাতেই বসবাস করতে থাকি। এভাবে বেশ কিছুদিন যাবার পর আনুমানিক 1.5 থেকে 2 মাস পর শুনতে পাই দুঃখজনক ঘটনা। এই ঘটনাটি শুনেছি আমাদের পাশের গ্রামের রাজু নামের এক ছেলের মায়ের মুখ থেকে। যাই হোক, আমাদের একটা ভালো অভ্যেস ছিল, আর সেটা হলো আমরা কয়েকজন মিলে বিকালের দিকে রাস্তাতে ঘুরতে থাকি। এমন একদিন দেখি 5-10 জন মানুষ রাজুর নামে কি যেন বলাবলি করছে। তখন আমরা সবাই মিলে কথাগুলো সবটুকু শুনতে থাকি। তখন মাসুদ নামের একটা বড় ভাই বলে, রাজু পাগল হয়ে গেছে, রাজু উল্টাপাল্টা কথা বলে আমি আর কোনোদিন এই সাইকেল চুরি করতে যাব না, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এবং যাকে কাছে পায় তাকেই মারধর করে রাজু, তাই তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর বিভিন্ন ধরনের বাজে আচরণ করে ইত্যাদি। এগুলো কথা শুনে আমার মনে একটু টান দেয়। আমি তখন ভাবতে থাকি, কোন সাইকেলের কথা বলছে? আমারটা না তো? এবার এটাও ভাবি, না, আমি ভুল ভাবছি। আমার সাথে হতে যাওয়া ঘটনা ঘটবে কিভাবে? তবুও আমার মন মানছে না। সেদিনের মতো ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। এর পরের দিন রাজু মারা গেছে সেই সংবাদ গ্রামের ভেতর ছড়িয়ে পড়ে। আমরাও শুনতে পাই রাজুর মৃত্যুর খবর। ভেবেছিলাম রাজুর সাথে দেখা করব, কিন্তু তার হলো না। এর 3 দিন পর আমি রাজুদের বাসায় যাই এবং সবকিছু শুনে আমি তো পুরোই অবাক। রাজুর মা বলে, এক রাতে মাছ ধরতে যায় রাজু, সেই রাতে বাড়ি না ফেরায় আমরা সবাই চিন্তিত হয়ে যাই। সেই রাতেই অনেক খোঁজাখুঁজির পর রাজুকে কোথাও না পেয়ে তোমাদের ওখানে খুব সকালে গিয়ে দেখি একটা জমির মধ্যে রাজু সেন্স হারিয়ে শুয়ে আছে। এরপর রাজুকে বাসায় নিয়ে এসে জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর রাজুকে বলা হয়, কি জন্য ওখানে অজ্ঞান হয়েছিলি? জবাবে রাজু বলে, মাছ ধরতে ধরতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এরপর কি যেন হয় মনে নেই। আর রাজু যদি সত্যি কথা বলতো তাহলে রাজু জীবিত থাকতে পারত। আমি তখন রাজুর মাকে প্রশ্ন করি, সত্যি কথা মানে? কি কথা সত্যি? একটু খুলে বলুন আমাকে। তখন রাজুর মা আবার বলতে শুরু করে। রাজু মারা যাবার আগের দিন রাজুর সাথে কি হয়েছে আর কি হচ্ছে সবকিছু খুলে বলে আমাদের। কিন্তু রাজুর কোনো কথা বিশ্বাস করার ছিল না, তার কারণ রাজু মাঝে মাঝে রাতের বেলায় বলতো, আমি ভুল করেছি, আমি আর চুরি করতে যাব না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এছাড়াও আরো বলতো, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরে কি লাভ? এইসব আবোল তাবোল কথা শুনে আমরা তার কথায় বিশ্বাস করি না। রাজু মারা যাবার আগের দিন রাতে একই রকমের কথা বলছে, আমি ভুল করেছি, আমাকে মেরো না, দয়া করো ইত্যাদি। এই কথা শুনতে পাই আমরা সবাই, কিন্তু কে জানতো সেই রাতটাই রাজুর শেষ রাত। রাজু বেশি পরিমাণ পাগলামি করার জন্য বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিতাম, যেন রাজু কারো কোনো ক্ষতি করতে না পারে। ওই রাতের পরের দিন সকালে যখন রাজুর জন্য খাবার নিয়ে যাই, তখন দরজা খুলতেই দেখি রাজু গলায় দড়ি দিয়ে চলছে। এই কথা বলে রাজুর মা কান্নায় ভেঙে পড়ে। তখন তার কাছে থাকা গ্লাসে থাকা পানি রাজুর মাকে খেতে দেই। এরকম অবস্থায় তখন আমি আরো চিন্তিত হয়ে গেলাম, কারণ আমার মনে হচ্ছে ঘটনাটা আরো আছে। যাই হোক, তখন রাজুর মাকে বললাম, আসলে রাজু মারা যায় কেমন করে? দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাজুর মা আবার বলতে থাকে, রাজু যে রাতে মারা যায় সেদিন রাতের বেলা রাজু বলে, আসলে মা, আমি তোমাকে সেদিন মিথ্যা বলেছিলাম। আসলে সে রাতে আমি যখন মাছ ধরতে যাই তখন আসিফদের বাসার কাছে লম্বা পোশাকধারী এক মানুষের মতো কিছু একটা দেখতে পাই। কাছে এসে দেখি ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্সড ঘটনাগুলা যেগুলা আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। মানুষের আকৃতির মতো একটা আসিফের সাথে কথা বলছে। সেই লম্বা আকৃতিটা আসিফকে বলছে, তোমাকে একটা সাইকেল উপহার দিলাম, এই সাইকেল দ্বারা তোমাদের জীবন পাল্টে যাবে, তোমাদের আর কোনোদিন অভাব হবে না। এই কথা শোনা মাত্র দেখি সেই লম্বা আকৃতিটা আমার দিকে চলে আসছে। শেষমেশ আমার কাছে এসে বলে, আজ যা দেখেছিস তার কাউকে বলিস না, যদি বলিস তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে। এই কথা শোনার পর আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে সেখানে সেন্সলেস হয়ে যাই। টানা একদিন ভাবতে থাকি যে যদি সেই সাইকেলটা আমি চুরি করে নিজের কাছে রেখে দেই তাহলে আমরা অনেক বড় লোক হব, তখন আমাদের কোনোদিন টাকার অভাব হবে না। এই সকল চিন্তা ভাবনা করতে করতে একসময় সিদ্ধান্ত নেই আমি সাইকেলটা চুরি করব। যেটা ভাবা সেটাই সেদিন গভীর রাতে আমি আসিফের বাসায় চলে যাই চুরি করতে। কিন্তু ব্যাপারটা হলো, পথের মধ্যে লম্বা আকৃতির সেই মানুষটা আমার সামনে এসে হাজির হয় এবং বলে, তুই যে কাজটি করার জন্য যাচ্ছিস সেই কাজটি করিস না, এর ফল ভালো হবে না। আসলে বলতে গেলে সেই লম্বা আকৃতিটা দেখে এতই ভয় পেয়েছিলাম কি বলবো, এদিকে ভয় আমার সারা শরীর হিম হয়ে যায়। যাই হোক, এই কথা শোনার পর আমি বাসায় চলে আসি। সেই রাতেই ভাবতে থাকি চুরি আমি করব,
খাবই, যা হয় হবে। যদি আমি এই লোভটা সামলাতে পারতাম, আজ আমার এই অবস্থা হতো না। লোভ সামলাতে না পেরে ঠিক তার পরের রাতে আমি আবার আসিফের বাসার দিকে রওনা দিলাম। এরপর যাওয়ার পথে ঠিক মাঝখানে দেখি বিশাল আকৃতির একটা সাদা রঙের গরু। কিন্তু বিষয়টি হলো অন্ধকারের ভেতরেও বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। এরকম গরুটি দেখার পর আমার মনে একটা খোঁচা দেয় এবং ভয়ে ভয়ে গরুটির পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু গরুটি পাশ কাটাতে হাত 10 হবে হয়তো, আর তখনই গরুটি আমাকে ধাওয়া করতে শুরু করে। আমি কিছু না ভেবে দ্রুত সেখান থেকে পালিয়ে বাসায় চলে আসি। আমি আবার ভাবতে থাকি যেভাবেই হোক না কেন আমাকে সাইকেলটি চুরি করতেই হবে। আবারও ঠিক তার পরের রাতে আসিফের বাসার দিকে রওনা হলাম। প্রথমধ্যে দেখতে পাই সাদা রঙের একটা কুকুর। সেই কুকুরটা দেখতে অনেকটা বড়, সাধারণ কুকুরের থেকে অনেক বড়, এবং আমি খেয়াল করি কুকুরটির 2 চোখ আগুনের মতো জল করছে। এটা দেখে আমি এতটাই ভয় পাই যা বলার না। এরকম দৃশ্য দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। এই দৃশ্য দেখার পর আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এরপর সেই কুকুরটি আমাকে কিছুটা বলতে থাকে। আমাকে যখন কিছু বলতে থাকে তখন আমি আরো বেশি অবাক হয়ে যাই। এইসব চিন্তা ভাবনাতে একবার আমার মনে হচ্ছিল আমি আর বাঁচবো না, মনে হচ্ছে এখানেই মারা যাব, এটা আমার শেষ রাত। এদিকে আমার তো ভয়ে সারা শরীর ভিজে যাচ্ছে, মনে হচ্ছে এখনই গোসল করলাম। এরপর আমি কিছু না ভেবে দৌড় দিতে শুরু করি, আর ঠিক তখনই সেই কুকুরটা অদৃশ্য হয়ে যায় এবং তখন একটা শীতল বাতাস অনুভব করি। এরপর আমি সেখানেই সেন্স হারিয়ে ফেলি। কিন্তু অবাক করার বিষয় হলো আমি যখন ঘুম থেকে উঠে দেখতে পাই আমি আমার ঘরে শুয়ে আছি। এটা দেখার পর আমি আরো বড় একটা ধাক্কা খাই, কারণ আমি যদি স্বপ্নে সবকিছু দেখতাম তাহলে আমার বিছানায় মাটি লেগে আছে কিভাবে। কিন্তু আমার বেশ ভালোই মনে আছে আমি খালি পায়ে হেঁটে গেছি, যার জন্য আমার পায়ে থাকা মাটি বিছানায় লেগে আছে। এটা কোনোদিন স্বপ্ন হতে পারে না। এইসব ঘটনা আমি তোমার থেকে লুকিয়ে বিশাল ভুল করে ফেলেছি। আসলে আমার মোটেও উচিত ছিল না এটা করার। এই কথা বলে রাজু ভেঙে পড়ে এবং আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, মা আমি মোটেও পাগল নই, আমি যা যা বলেছি সব সত্যি। এই কথা শোনার পর রাজুকে সান্ত্বনা দিয়ে আমি বলি, আচ্ছা ঠিক আছে, কাল সকালে তোকে একটা ভালো হুজুরের কাছে নিয়ে যাব। আসলে কে জানতো রাজুর মুখটা আর কোনোদিন দেখতে পাবো না। কে জানতো সে রাতেই সে মারা যাবে। আগে যদি রাজু সব কথা বিশ্বাস করতাম তাহলে রাজুকে হয়তো হারাতে হতো না। আমাদের একটা ভুলের জন্য আজ রাজু নেই। এই কথা বলে রাজুর মা ঘটনা শেষ করেন। তখন এই ঘটনা রাজুর মায়ের মুখ থেকে শুনে আমার চোখে পানি চলে আসে। যাই হোক, এরপর আমরা বাসায় ফিরে আমি চলে আসি। এর 2 দিন পর থেকে আমাদের বাসার ওয়াল করে দেওয়ার জন্য কাজ শুরু করে দেই, অর্থাৎ বিল্ডিং এর কাজ শুরু করে দেই, এবং 28 দিনের ভেতরে আমাদের বাসা সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু আমার যাবতীয় কার্যক্রম অর্থাৎ নামাজ পড়া, কোরআন চালিয়ে যায়, এবং প্রতি রাতে সেই জিনটি কোরআন তেলাওয়াত শুনতে আসে। এই কথা বলে আসিফ তার ঘটনাটি থামিয়ে দেয়। কি ভাবছেন সবাই? এখানেই ঘটনা শেষ? আর একটু ধৈর্য ধরুন, শুনতে থাকুন। যাই হোক, সেদিন রাতের মতো আমি আসিফের বাসা থেকে বিদায় নিয়ে চলে আসি। আনুমানিক 1.5 থেকে 2 মাস হবে হয়তো। এর মাঝে আসিফের বাসায় আর যাওয়া হয়নি। হঠাৎ একদিন আসিফের ফোন আসে আমার ফোনে। আসিফ বলে, দোস্ত তুই আমার বাসায় এক্ষুনি চলে আয়, তোর সাথে কথা আছে আমার। তখন আসিফকে জিজ্ঞেস করে বসলাম, কেন, কি হয়েছে? তোর পরিবারের কেউ খুব অসুস্থ নাকি? তখন আসিফ বলে, ধুর এই সব কিছু না, তোকে আসতে বলছি, তুই আমার বাসায় আয়। আসিফকে আমি বলছি ফোন কেটে দে। তখন ঠিক রাত 11:13 বাজে। আমি খুব দ্রুত রেডি হয়ে আসিফের বাসায় চলে যাই। যাওয়ার পর সরাসরি আসিফের রুমে চলে যাই এবং আসিফ তখন আমাকে বসতে বলে। আসিফের রুমে বসার পরে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখি আসিফের রুমে সেই সাইকেলটি নেই। সাইকেলটি কোথায় কথা বলা মাত্র আসিফ বলে ওঠে, এই জন্যই তোকে আমার বাসায় নিয়ে আসা। আসলে সেদিনের মতো তোর থেকে বিদায় নিয়ে আসার পথে একটা চাচা বলে ওঠে, কি ব্যাপার ভাতিজা, শুনলাম জিন আজকাল তোমাকে সাহায্য করছে, যার জন্য তোমাদের আর অভাব নেই, আজকাল দেখছি জিনও তোমাদের সাহায্য করে। এরকম কথা বলে হাসি ঠাট্টা করতে থাকে। তখন চাচাকে আমি বললাম, চাচা আপনি পাগল হলেন নাকি, জিন আমাকে কি জন্য সাহায্য করবে? এই কথা বলে দ্রুত সেখান থেকে চলে আসি। এর পরের দিন আরো 3 জন মানুষ একই কথা বলে, এর পরের দিন আরো 2 জন মানুষ একই কথা বলে। এইভাবে কিছুদিন যাওয়ার পর মানুষের মুখে মুখে এই কথা শুনতে থাকি। এবার আমি রীতিমতো অবাক, কারণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি বা আমার পরিবারের কেউ তো বলিনি, তাহলে এই কথাগুলো মানুষ কেমন করে জানলো? তখন মনে হলো রাজুর মা এরকম কাজ করেছে হয়তো, তার কারণ আমার পরিবার ব্যতীত রাজুর মা সব জানে। কাল রাতে প্রতিনিয়ত নামাজ পড়ে কোরআন পড়তেছিলাম, কিন্তু কোরআন পড়ার সময় সেই জিনটিকে আমি আর দেখতে পাই না। আসলে কি হয়েছে জানি না। যাই হোক, কাল রাতে ঘুমিয়ে পড়ি এবং ঘুমের মাঝে স্বপ্ন দেখি জিনটা আমার কাছে এসে বলছে, আমার জিনিস আমি ফেরত নিয়ে গেলাম, আমি আর কোনোদিন আসবো না। এই স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে যায়। এরপর বিছানা থেকে না উঠে আবার ঘুমিয়ে পড়ি এবং সকালে উঠে দেখি সাইকেলটি আমার রুমে নেই। আশ্চর্য বিষয় হলো আমি কাল রাতে ঘুমানোর সময় সাইকেলটি দেখতে পাই। সাইকেল যে চুরি করে নিয়ে যাবে সেটাও সম্ভব না, কারণ আমার ঘরের ভেতর থেকে লক করা ছিল এবং আমাদের বাসা সম্পূর্ণ ইট দিয়ে তৈরি। তাহলে সাইকেলটি উধাও হলো কেমন করে? আমি কোনো কিছু বুঝতে না পেরে তোকে ফোন দেই আমার বাসায় আসার জন্য। এই সাইকেলটির জন্য একটা মানুষ আমার উপরে কালো জাদু করেছিল, কিন্তু এই কালো জাদু থেকে আমি রক্ষা পেয়েছিলাম। তখন আমি আসিফকে জিজ্ঞেস করলাম, কালো জাদু
মানে কে এই জঘন্য কাজ করেছিল, কে কালো জাদু করেছিল এবং কেন করেছিল একটু বুঝিয়ে বলতো আমায়। আসিফ তখন বলে, না রে দোস্ত, আজকে আমার মন ভালো নেই এই ঘটনার জন্য, পরে একদিন বলবো সময় করে। যাই হোক, এই পর্যন্ত ছিল আসিফের মুখ থেকে শোনা। এরপর আমি আসিফকে বলি, বন্ধু, তোকে না জানিয়ে একটা ছবি তুলেছিলাম তোর সাইকেলটির, কারণ এটা আমার খুব পছন্দের ছিল তার জন্য। এই কথা আসিফকে বলার পর আমার মোবাইল বের করি আসিফকে ছবিটি দেখানোর জন্য। ফোনের গ্যালারিতে সাইকেলটির ছবি খুঁজতে থাকি, কিন্তু অবাক করা বিষয় হলো আমার ফোনের সমস্ত জায়গায় সেই ছবিটি খুঁজে পাচ্ছি না। আমি তখন খুব চিন্তায় পড়ে যাই, তার কারণ আমার বেশ ভালো মনে আছে আমি সাইকেলটির ছবি তুলে রেখেছিলাম এবং 2 দিন আগেও সেই ছবিটি আমি দেখেছি। তাছাড়া আরেকটা কথা হলো, আমি তো কখনো ছবি ডিলিট করি না, তাহলে কেমন করে উধাও হলো? আবার এও চিন্তা করতে থাকি, রাজুর মৃত্যু কি করে হলো সেটা কি কেউ বলতে পারে না? আসলে আমি নিজেও অনেক অবাক, কারণ সাইকেল উধাও, রাজুর রহস্যময় মৃত্যু, এই দুটো ঘটনা আজও অজানা রয়ে যায়। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্সড ঘটনাগুলা, যেগুলা আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দেই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব।